যেহেতু 19-এ গোল্ড মেডেল পেয়েছিলাম ফিজিক্সে, তো তারপরে সবার একটা কথা ছিল যে যখন 1-2 বছর হলো চাকরি হচ্ছিল না কোনো, তখন বলছিল যে গোল্ড মেডেল দিয়ে কি লাভ, যদি চাকরি না পায়, এত ভালো স্টুডেন্ট হয়ে বা কি লাভ। এরকম থ্রোয়িং এসেছিল আমার দিকে, সব রকম মেম্বার থাকে বলে। কোন একজন তোমাকে ভয় দেখাবে যে এটা পারছো না, তোমার দ্বারা হবে না, তুমি কিভাবে আসছো এই সার্ভিসে, কিভাবে, এরকমও কথা বলেছে যে তো গলার আওয়াজই নেই, কি পুলিশ হবে, তোমার গলা দিয়ে হচ্ছে না এরকম। আর পাশের থেকে একজন বলছে না না তুমি অত চিন্তা করো না, তুমি অত ঘাবড়াচ্ছ কেন, তুমি এখানে আমরা কোশ্চেন করবো, তুমি অ্যান্সার দেবে। আমাদেরও 4 জনের একটা গ্রুপ ছিল। এবার 4 জনের গ্রুপে আমাদের এরকম হতো, যেটা ওই ব্যবসায়ী বলে একটা গেম হয় না, ওই টাকা দিয়ে কিনতে হয় বিভিন্ন জিনিস, আমাদের গ্রুপটাতে এগুলো হতো মাঝে মাঝে সেরকম। মানে বাইরের কোনো মোটিভেশন ছিল না, নিজের একটা, যেহেতু আমরা মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে থাকি, আমাদের একটা খিদে থাকে সবসময়, না অনেক কিছু খাইনি যেটা আমাকে খেতে হবে, তো এই জিনিসটা সবসময় পুশ করতো। এর থেকে বড় মোটিভেশন কিছু ছিল না আমার কাছে। নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একসাথে 6টা সরকারি চাকরি পেয়েছিলেন এবং তার মধ্যে থেকে বেছে নিয়েছিলেন তার স্বপ্ন অর্থাৎ পুলিশ সার্ভিসকে। তো কিভাবে তিনি এই 6টা গভর্নমেন্ট জব ক্র্যাক করলেন, কি ছিল তার স্ট্র্যাটেজি, সেই সবকিছু নিয়ে আজ এই পডকাস্টে ডিটেলে আমরা আলোচনা করব। তো তিনি আর কেউ নন, মিস্টার রজত কুমার ঘোষ। ওয়েলকাম স্যার আপনাকে। থ্যাংক ইউ লিখিত পডকাস্টকে আমাকে এই স্টেজে আমন্ত্রণ জানানোর জন্য। তো স্যার একদম মানে শুরু থেকে শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড, একদম ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলেন। তো প্রথমত আমি কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ার এর বাসিন্দা। কামাখ্যাগুড়ি বলে একটা ছোট শহর বলা যায় তাকে এখন, যেটা মফস্বল শহর যেটা বলে আর কি, ট্রানজিশন যে পিরিয়ডটা গ্রাম থেকে শহরে, তো সেই কামাখ্যাগুড়ির বাসিন্দা, যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবার আমার স্কুলিং টোটালটাই কামাখ্যাগুড়িতেই ছিল। কামাখ্যাগুড়ি হাই স্কুলে আমি 10th সেখানে, আমার 12th সেখানে। তারপর আমি গ্রাজুয়েশনের জন্য কোচবিহারে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছিলাম। আর গ্রাজুয়েশনের পরেই আমি এই সিভিল সার্ভিসের প্রিপারেশন শুরু করি। তো মানে 12 থেকেই আমার মানে লক্ষ্য ছিল সিভিল সার্ভিস। তো এমএসসি করার কোনো প্ল্যান ছিল না আমার আগে থেকেই। তো জাস্ট 12 দেওয়ার পর আমি কোচবিহারে পড়াশোনা করি, তারপর বাড়িতে এসে আমার প্রিপারেশন চালাই। তারপর যেটা প্রথমে আপনি মেনশন করলেন যে একের পর এক 6টি চাকরি, এবং শেষে এই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে এখন বর্তমানে ব্যারাকপুরে ট্রেনিং। আর অসাধারণ। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি তাহলে মা হাউস ওয়াইফ, আর বাবা লটারি টিকিট বিক্রেতা ছিলেন। একসময় কাঠের বিজনেস করতেন, তো তারপরে লটারি টিকিট বিক্রেতা ছিলেন, আর এখন তো আমি চাকরি করছি। তো এই ছিল আমার পরিচয়। আচ্ছা, তো সিঙ্গেল চাইল্ড। একদম, হ্যাঁ, সিঙ্গেল চাই। আচ্ছা, তো যদি জাস্ট আউট অফ কিউরিসিটি যদি আমি জিজ্ঞেস করি যে সবার অনেকের জানার খুব ইচ্ছা থাকে যে কেমন ছিল অ্যাকচুয়ালি পড়াশোনায়, দো ইউ আর ফ্রম ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, বাট স্টিল মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন তাও রেজাল্ট হয়েছিল? ও, ছোটবেলায় যে স্কুলে পড়তাম, যে প্রাইমারি স্কুল যেগুলো বলে, তো সেখানে বরাবরই ফার্স্ট বয় ছিলাম। তো আর তারপর যখন হাই স্কুলে গেলাম, এবার হাই স্কুলে গিয়ে কি হয়, বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে যারা ভালো ভালো ছাত্ররা আসেন, তো এখানে একটা সঙ্গম হয় সবার মধ্যে। তো সেখানে গিয়ে ওই সেকেন্ড থার্ড হতাম, ফার্স্ট হতাম না। হাই স্কুলে গিয়ে আমি কোনোদিনও ফার্স্ট হইনি, সেকেন্ড থার্ডই চলতাম। মাধ্যমিকে আমি স্কুলে সেকেন্ড ছিলাম, এবং উচ্চ মাধ্যমিকে সেকেন্ডই ছিলাম। আর কলেজে গিয়ে যেহেতু দিয়ে আমার ফার্স্ট বয় ছিল, সে আলাদা স্ট্রিমে চলে গেলো, তো সেখানে একটা ফার্স্ট হওয়ার চান্স ছিল। সেখানে গিয়ে আমি কলেজে টপার হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। আর মানে ওভারঅল যদি বলি পড়াশোনায় কেমন ছিলাম, সেটা নিজে জানি না। তো আমি এতটুকুই বলবো যে 10 থেকে মানে 12 অব্দি, নার্সারি থেকে শুরু করে 12 অব্দি আমার বাবা মা আমাকে পুশ করতো। আমার বাবা মা নিজেরা খুব একটা পড়াশোনা করেননি, হয়তো ওকে মাধ্যমিক পাস, বাবা মা দুজনে, কিন্তু আমার মা এরকম একজন ছিলেন যিনি ছোট থেকে আমাকে ক্লাস 5 অব্দি যতটুকু তিনি পারতেন সন্ধ্যাবেলা করে নিয়ে বসাতেন ডেইলি। আর বাবা ডেইলি তো সময় দিতে পারে না বাবা, কিন্তু বাবা পুশ করতেন। তো আমার বাবা আমার 12 অব্দি আমাকে পুশ করে যেত যে পড়াশোনা করতে হবে। এবং তাদের ওই পুষে আমি পড়াশোনা করতাম 12 অব্দি। কিন্তু 12 এর পর থেকে যে পড়াশোনা, সেটা আমি বলতে পারি যে নিজেই পড়াশোনা করতাম, যে নিজের একটা তাগিদ ছিল যে কিছু একটা করতে হবে জীবনে এখন। তো সেই তাগিদে পড়াশোনাটা করতে হবে। 12 অব্দি আমার যা ক্রেডিট আমার বাবা মা, তারপর অবশ্যই বাবা মা, কিন্তু তারপরে আমি নিজে বুঝতে শিখে যে পড়াশোনাটা হয় সেটা আমি 12 এর পরে করছি। আচ্ছা। যদি আহ, পার্সেন্টেজটা বলি, মাধ্যমিকে 93%, উচ্চ মাধ্যমিকে 93, আর গ্রাজুয়েশন আমার 78% ছিল।
আচ্ছা। না, বিশেষ করে মানে এটা আমি এই কারণেই জিজ্ঞেস করছি, কারণ অনেক অ্যাভারেজ স্টুডেন্টরা দেখে। তো আমি যতজনের সঙ্গে কথা বলেছি, মানে টপার কোট আনকোট, মোস্ট অফ দেম, লাইক 98% অফ দেম, দে আর টপার্স কোট আনকোট, এবং তারাই ওই প্রথম 2-3 অ্যাটেম্পটে ক্র্যাক করেছেন। আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটা বোধহয় ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, ইফ আই এম নট রং। এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল, সেকেন্ড। তো সেটাই মানে এটা কখনো ওভারনাইট হয়নি, মানে যে ওভারনাইট হচ্ছে তা নয়, একটা প্রসেস রয়েছে। তো সেটাই মানে আচ্ছা, নেক্সট প্রথম কিভাবে জানতে পারলেন? দো ইউ হ্যাভ সেড যে আপনি ক্লাস 12 থেকে মোটামুটি একটা ইনক্লাইনেশন ছিল টুয়ার্ডস দিস পার্টিকুলার সার্ভিস, and that is the reason why you didn't pursue your masters. So in that sense, when did you first hear this particular four words, যে WBCS? এটা যদি একটু বলেন যে কোথা থেকে জানতে পারলেন, ইন্সপিরেশনটা কোথা থেকে স্টার্ট? ক্লাস 12 থেকে বললাম, তার আগেও একটা ঘটনা ছিল, যেটা ছিল ছোট থেকেই ইউনিফর্মের প্রতি একটা শখ ছিল। পুলিশ ইউনিফর্ম না, স্পেসিফিক্যালি বলতে গেলে পুলিশের ইউনিফর্ম না, যে কোনো ইউনিফর্ম জবে আমাকে আকৃষ্ট করতো। এবং আমার যেটা থিওরি ছিল যে ইউনিফর্ম থাকলে মানে সমাজের ক্ষেত্রে একটা ডিস্টিংশন পাওয়া যায়, যেটা ছোটবেলায় থাকে। কখনো রেসপন্সিবিলিটি একদম। কি থাকে না হয় এসব জিনিস ছোটবেলায় জানা থাকে না। তো আমার জাস্ট একটা থিওরি ছিল যে ইউনিফর্ম পরলে তোমাকে সমাজ আলাদাভাবে সম্মান দেয় বা চেনে লোকজন। আমার ফার্স্ট যদি বলি টার্গেট সেটা ছিল পাইলট হবো আমি, যেটা ছোটরা বলে আমি জাহাজ মানে এরোপ্লেন চালাবো। এটা ছিল আমার, যেহেতু পাইলটের ইউনিফর্ম থাকতো আর ব্ল্যাক একটা কোট ক্যাপ থাকতো, তো আমি পাইলট হবো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম তখন বুঝলাম যে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যে এরকম আশেপাশে যা পরিবেশ, সেখান থেকে সম্ভব না। সেখান থেকে হুম। বাস্তবতা যখন বুঝতে শিখলাম, তারপরে শিফট করলাম, যেহেতু ফার্স্ট সেকেন্ড হতাম, তো ওই র্যাঙ্কে কি হয়, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটা হয়। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমারও ইচ্ছে ছিল আবার সেই ইউনিফর্ম, যেহেতু ডাক্তারের অ্যাপ্রন থাকে, সেটা আমার কাছে একটা ইউনিফর্ম ছিল। আমি ডিস্টিংশন পাবো, তো আমি ডাক্তারি করবো, ইঞ্জিনিয়ারিং করবো না, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেরকম ইউনিফর্মও হয় না, আর পার্সোনালি পছন্দ ছিল না। তো ডাক্তারির জন্যই আমার মেইনলি সায়েন্স পড়া। এবার তারপরে যেটা হয়েছিল, এটা হয়তো এখানে অনেক যারা আমার আগের ভিডিও দেখে যারা জানে, যে 12-এ যে নিট দিতে গেছিলাম আমি, যেটা মেডিকেলের জন্য এক্সামটা হয়, তো সেখানে আমার ঢুকতে 1 থেকে 2 মিনিট দেরি হয়েছিল। বা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল আমার এক্সামটা। তো সেখানে আমি চোখের সামনে দেখলাম যে গেটটা বন্ধ হচ্ছে, তো আমি ভাবিনি, জীবনের প্রথম এক্সাম ছিল, তো ভাবিনি যে আমাকে ঢুকতে দেবে না 1 মিনিটের জন্য। তো 1 মিনিট লেট হওয়াতে মাই আমাকে গড। ওখানে যারা ছিল আর্ম ফোর্সে, যারা তাদের, তারা প্রচন্ড ডিসিপ্লিন, তারা অর্ডারের বাইরে কোনো কাজ করবে না। তো 1 মিনিট হুম। দেরি হওয়াতে, আমি শিলিগুড়িতে পরীক্ষা ছিল, আমি আগের দিন গেছিলাম আমার রিলেটিভের বাড়িতে, কিন্তু আমি কোনো কারণবশত সেদিন একদিন আগে যাওয়ার পরেও হয়তো 1 মিনিটের জন্য পরীক্ষাটা দিতে পারি। তো সেখানে একটা আমি কিছুটা খেয়েছিলাম যে এমবিবিএস এর পরীক্ষাটা দিতে পারলাম, তো আমার কাছে হয়তো চান্স ছিল যে আমি পরবর্তীকালে আবার 1 বছর ড্রপ দিয়ে কোচিং নিয়ে পড়তে পারতাম। কিন্তু হুম। সেরকম তখন ফ্যামিলির ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না যে আমাকে সাপোর্ট করতে পারবে, যে আমি আবার কোচিং নেব, আবার 1 বছর ড্রপ দিব। আমাদের ওই ছোট্ট জায়গায় মানে 1 বছর ড্রপ দেওয়া, তারপর যদি আশানুরূপ ফল না হয়, তো একটা নেগেটিভ ভাবেই সবাই জিনিসটাকে গ্রহণ করে। তো তার জন্য আমার পক্ষে সেই সময় আর সম্ভব ছিল না যে আমি পরবর্তীকালে আবার কোচিং নেব বা প্রিপারেশন নিই। তো সেই সময় গিয়ে আমার যারা টিউটার ছিলেন ছোটবেলার, তো সেখানে একজনের নাম আমি উল্লেখ করবো, যেহেতু সিভিল সার্ভিস কথাটা আমাকে তিনিই প্রথম বলেছিলেন। তিনি হচ্ছেন টাবলু শাহ। আমার এক কথায় তিনি আমার মামাও হন, কারণ আমার মামা বাড়ি সেই কামাখ্যাগুড়িতেই, তো সেখানে ওনার কাছেই পড়তাম। তিনি আমাকে প্রথম বলেছিলেন যে সিভিল সার্ভিস বলে একটা এক্সাম হয়। সেখানে বলার পরও আমাকে বলেছিলেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাশেও এই একটা সার্ভিস, যেখানে তুমি ডাইরেক্ট সমাজের সাথে যুক্ত হতে পারবে, বিভিন্ন রকম কাজ করতে পারবে। সেখানে আমার প্রথম কোশ্চেন ছিল যে এই জবে কি কোনো ইউনিফর্ম থাকে? সেখানে বলেছিল হ্যাঁ, গ্রুপ বি তে থাকে, ডিএসপি তে থাকে। তো একটা মাথায় ছিল তখন, 10-11-এ ছিল বলেছিল। তখনও জানি আমি এমবিবিএস হবো, যদি না হয় পরে ভাবা যাবে। এবার যেহেতু 12 হলো না, তো এবার তারপর ওই স্যারের কথা মাথায় আসলো, তারপর তার কাছে গেলাম কিভাবে কি করা যায়। আরো যারা সায়েন্সের, আরো যারা স্যার ছিলেন ফিজিক্স কেমিস্ট্রি, তাদের সাথে আলোচনা করলাম। সবার মিলিত যে মানে যারা অ্যাডভাইস দিলেন, সেখান থেকে এলো যে আমাকে বললো তুমি দুটো জিনিস করতে পারো। যেহেতু এমবিবিএস আর হচ্ছে না, একবার হলো না, তো তুমি হয় গ্রাজুয়েশন করো কোনো একটা সাবজেক্ট অনার্স নিয়ে, যেটা তোমার পরবর্তীকালে ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস অপশনালে কাজে লাগবে, একবারে হয়ে যাচ্ছে তাহলে। বা তুমি পাস কোর্সে পড়ো, সেখান থেকে তুমি এই 3 বছর ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন প্যারালালি চালাও। তাহলে কি হবে, গ্রাজুয়েশনের শেষে তুমি একদম তৈরি হয়ে যাবে, টাইম খুব একটা বেশি লাগবে একদম। না। তো এবার যেহেতু উচ্চ মাধ্যমিকের মার্কস তো খুব একটা খারাপ ছিল না, 93% ছিল, তো বাড়ির সবাই বললো যে এত নাম্বার নিয়ে পাস কোর্সে পড়ার থেকে একটা অনার্স করা মানে বেটার। তো অপশন ছিল দুটো, হয় ফিজিক্সে নাহলে ম্যাথে। ম্যাথ আমার
নিজস্ব ফেভারিট, ফিজিক্সের থেকেও ম্যাথ বেশি ভালো পাই। কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ঘেটে দেখলাম যে ফিজিক্সটা তুলনামূলক সোজা ম্যাথের থেকে, ম্যাথের সিলেবাসটা তুলনামূলক ভাস্ট অপশনালের ক্ষেত্রে, তো ফিজিক্সে মনে হলো স্কোরিং বেশি হবে। তো সেই ক্ষেত্রেই আমার ফিজিক্স অনার্স নেওয়া। এবার তারপর সেখানে পড়াশোনা করতাম, ওই মোটামুটি সিভিল সার্ভিসের লাইনেই পড়াশোনা করতাম, যে তখন জিএস করতাম না কোনো, জাস্ট অপশনালের যা থাকতো ওই হিসেবে আমি গ্রাজুয়েশনটা করেছি। আর সেখান থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর ডাব্লিউবিসিএস এ আসা। হ্যাঁ, মানে আমি এই প্রসঙ্গে বলি, আমি যখন মানে এক্স আইপিএস নজরুল ইসলাম বাবুর সাথে যখন কথা বলেছি, তো উনি এটা বলেছিলেন যে যদি সায়েন্স অপশনাল কেউ নেন, তো সেক্ষেত্রে তাদের একটা হিউজ একটা সুযোগ থাকে যে মানে তাদেরকে কেউ ছুতে পারবে না, কারণ অন্যান্য অপশনালে একটা অ্যাভারেজে নাম্বার ওঠে, বাট ইন টার্মস অফ সায়েন্স অপশনাল সেখানে নাম্বার ওঠে একদম যতটা তুমি লিখছো ততটার এগেনস্টেই, মানে একদম, সেখানে তো কোনো একদম। পার্সপেক্টিভ নাম্বার মার্কিং নেই। তো না। সেক্ষেত্রে এটা হচ্ছে খুব ভালো একটা, মানে আমার মনে হয় কারণ হয়েছে এত তাড়াতাড়ি হুম, সাকসেস হুম, পাওয়ার ক্ষেত্রে, কারণ একদম। ফিজিক্স অপশনাল একটা খুব স্কোরিং অপশনাল, অবভিয়াসলি মানে ইট শুড হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড। তো অসাধারণ। আহ, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে কোচিং নাকি সেলফ স্টাডি? তো কোচিং বলতে যখন আমি গ্রাজুয়েশন শেষ করে আসলাম কামাখ্যাগুড়িতে, এবার প্রিলিমিনারি একটা গাইডেন্স দরকার সবারই হয়, কারণ যেহেতু আমি সায়েন্সের সাথে যুক্ত ছিলাম, তো সিভিল সার্ভিস একদমই নতুন ছিল আমাদের ক্ষেত্রে নিট বা বা যে যেই যেসব হয় সেগুলোর ক্ষেত্রে গাইডেন্স আমরা জানি, বা আগের থেকে কিছু না কিছু হলে আমাদের একটা ধারণা থাকে। সিভিল সার্ভিসে হুম, একদমই ধারণা ছিল না। তো আমাদের লোকালে একজন দাদা ছিলেন, শিবম পাল তার নাম। তো ওনার একটা কোচিং সেন্টার ছিল সংকল্প নামে। তো সেখানে আমি ঢুকেছিলাম, আচ্ছা, আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে। তো ওই কোচিং সেন্টারের সাথেই মোটামুটি প্রথমে প্রিলিমিনারি যে আমার মেন্টর বলতে পারেন তাকে, তিনি আমাকে 1 বছরের বা 1.5 বছর গাইড করেছিলেন, সেই কোচিং এ যুক্ত ছিলাম। পরবর্তীকালে সেই কোচিং ছাড়ার পরে আমি সেই কোচিং এর আবার টিচার হিসেবে আমি নিযুক্ত হই। তো যখন যখন চাকরি বাকরি অসাধারণ। পাইনি আমি, তো ওই কোচিং এর সাথে যুক্ত ছিলাম 2 থেকে 2.5 বছর। ফার্স্ট হাফে ছিলাম একজন স্টুডেন্ট, সেকেন্ড হাফে একজন টিচার হিসেবে। তারপর যেটা হয় সেলফ স্টাডি করি এখানে আসা। আচ্ছা, আহ, তো মানে অন্যান্য পরীক্ষা আপনি তো দিতেন, তো আমি সেই থেকেই জিজ্ঞেস করবো যে প্রথম কম্পিটিটিভ এক্সাম কোনটা? তো জীবনের প্রথম যদি বলি তাহলে মোটর ভেহিকেল ইন্সপেক্টর একটা এক্সাম হয়েছিল। তো 2000 যতদূর আচ্ছা। মনে আছে 19-এর হয়তো নোটিফিকেশন ছিল। তো হুম, 19টা হয়তো পোস্ট ছিল, 17 কি 19 এরকম একটা পোস্ট হবে। তখন আমি প্রিপারেশন হয়তো জাস্ট 1 মাস হয়েছে আমার। ওই 1 মাসের মাথায় পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়েছিল, তো কলকাতায় এসেছিলাম, তো সেটাই আমার ফার্স্ট পরীক্ষা। তারপরে মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস। ফার্স্ট যদি বলি কম্পিটিটিভ এক্সাম তাহলে আমার মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল যেটা সেটা ছিল ফার্স্ট পরীক্ষা। তো আচ্ছা, সেটাতে আমি ফেল করেছিলাম প্রিলিমিনারি। আচ্ছা, আচ্ছা। ওকে, তো আহ, আপনার গ্রাজুয়েশন 19 আই গেস নাকি? হ্যাঁ, 2019। 19। তো দেন তারপরে মোটামুটি আপনি আপনি মানে আপনার কোনো রকম ইয়ে ছিল না যে এই এক্সাম দেবো এই এক্সাম দেবো না, আপনি সব দিতেন নাকি? হ্যাঁ, মানে যেহেতু বললাম ফ্যামিলিকে সাপোর্ট করার একটা ব্যাপার ছিল আমার কাছে। তো আমার টার্গেট ছিল অবশ্যই ডাব্লিউবিসিএস গ্রুপ বি, কিন্তু তার আগে টার্গেট ছিল যে আমি কোনো একটা চাকরিতে অন্তত ঢুকতে হবে আমাকে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। তারপরে আমি যে চাকরিতে ঢুকি না কেন আমি আমার মানে ড্রিম যেটা পার্সু করতাম অবশ্যই। তো খুব বেশি সময় লাগেনি, যাই হোক। তো আমার থিওরি এটাই ছিল, সিভিল হোক পুলিশ হোক যে কোনো একটা জবে ঢুকবো আগে, তারপরে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবো। কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, আমি সিলেবাস সবসময় ডাব্লিউবিসিএস কে ফলো করতাম। আমার সারা, আচ্ছা, আমি যে 2019-এ যদি শেষ হয়ে থাকে আর চাকরি পাই যদি 2023-এ ফার্স্ট চাকরি, এই 4 বছর যা পড়াশোনা ছিল আমার টোটাল সিলেবাস ওই ডাব্লিউবিসিএস এর সিলেবাসের আরপারেই ঘোরাফেরা করতো। জাস্ট যে পরীক্ষা থাকতো তার 1-1.5 মাস আগে সেই পরীক্ষা রিলেটেড যেসব প্রিভিয়াস ইয়ার বা কোনো মক টেস্ট এগুলো দেওয়া, সেটা করতাম। কিন্তু আমার পড়া ওই ডাব্লিউবিসিএস এর পড়াই ছিল, স্পেসিফিক কোনো পরীক্ষার জন্য আমি কোনোদিন পড়িনি। আচ্ছা। তো সেক্ষেত্রে মানে ফার্স্ট ক্র্যাক হলো কোন এক্সাম? ফার্স্ট হয়েছিল এসএসসি সিএইচএসএল, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সিলেকশন হয়েছিল। আচ্ছা, ছিল ফার্স্ট আমার। মানে পিএ পিএ, ওই যে পিএ, মানে খুব পিএ প্রচলিত। যেটা, হ্যাঁ হ্যাঁ, PA, হ্যাঁ। অসাধারণ। এটা ছিল কোথায়? 2000, ওটা হয়েছিল মুম্বাই, মহারাষ্ট্র। আচ্ছা, সেটা যাইনি। আচ্ছা। তো মানে আমার 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 ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, আমি পরীক্ষাগুলো দিয়েছিলাম পরপর, আমাদের সময় কোভিড চলে আসলো। আমার প্রিপারেশন শুরু করলাম 19-এর জুনে, তার মোটামুটি 6 মাস কি 8 মাস যেতে যেতে কোভিড চলে আসলো। আমাদের এক্সাম গুলো কি হয়েছিল সব পোস্টপোন হয়ে গেছিল, সবার কি প্যারালালি রেডি ছিল। কোভিড হুম, যখনই একটু হালকা হলো শিথিল হলো তারপর থেকে এক্সাম গুলো পরপর হওয়া শুরু করলো।
আমার এরকম হচ্ছিল 1 বছর শুধু এক্সামে দিয়ে গেছি। তো তারপর শুধু কি হলো, 6 মাস ধরে শুধু রেজাল্ট গুলো আউট হচ্ছিল। এবার কি হয়েছিল, আমার ডিসেম্বরে পেলাম পিএ, তারপরে গিয়ে ফেব্রুয়ারিতে পেলাম এনটিপিসি রেলে, মার্চে গিয়ে পেলাম রেভিনিউ ইন্সপেক্টর মিসলেনিয়াসে, তো এপ্রিলে গিয়ে পেলাম সুপারভাইজার। তো এরকম পরপর চলছিল, তো আমার জয়েন করার সুযোগ হয়নি একটাতেও। শেষে গিয়ে একটাতে জাস্ট ডাব্লিউবিসিএস এর আগে জয়েন করতে হয়েছিল, তাই ওয়্যারলেসে করেছিলাম। এই ছিল আর কি, 6 মাসের মধ্যে আর কি রেজাল্ট বেরোচ্ছিল। তো পিএ বা সেরা। রেল কোনোটাই জয়েন করিনি, মিসলেনিয়াসে জয়েন করে ফেলবো আর কি, ভেরিফিকেশনও করা হয়েছিল। সেই মুহূর্তে ভেরিফিকেশন করে আসার পরে, কলকাতা থেকে ভেরিফিকেশন করে আসলাম, আর 2 দিন পরে আমার ওয়্যারলেসের রেজাল্টটা বেরোলো। তারপরে গিয়ে আমি মাইন্ড চেঞ্জ করে ওয়্যারলেসে জয়েন করলাম। অসাধারণ। আহ, আচ্ছা, মানে আমি সিজিএলটাতে আসবো একটু। আহ, আমি এটা এখনই বলেনি, মানে একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের অবভিয়াসলি, মানে ডাব্লিউবিসিএস এমন একটা সিলেবাসকে ফলো করে যেটার মধ্যে অ্যামালগামেশন অফ এভরি সিঙ্গেল সাবজেক্ট ইজ দেয়ার। বাট সেক্ষেত্রেও এসএসসি সিজিএল এর মতো একটা মানে অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা, সেটাকে ক্র্যাক করার জন্য কি মাইন্ডসেট বা কি স্ট্র্যাটেজি ফলো করেছিলেন, কোট আনকোট? মানে এখন অনলাইনে খুব এরকম এই স্ট্র্যাটেজির একদম, মানে যাকে বলে জুড়ি মেরা ভার, প্রচুর স্ট্র্যাটেজি। তো আপনার 2 সেন্স যদি একটু আপনি দিতে চান, যে আপনার ওপিনিয়নটা কি, কিভাবে ফলো করলে কোনো একটা লেম্যান, কোট আনকোট, যে কোট আনকোট ধরুন টপার নয়, হু ইজ কামিং ফ্রম আ ভেরি অ্যাভারেজ ব্যাকগ্রাউন্ড, হি অর শি ক্যান ক্র্যাক দিস এক্সাম, যদি একটু বলেন। যদি প্রথমে বলবো, ডাব্লিউবিসিএস প্রিপারেশন যদি চলে তার প্রথম থেকেই, তো সেক্ষেত্রে তার কি জিএস পার্টটা কিন্তু তার আশা করি কোনো প্রবলেম হবে না। ডাব্লিউবিসিএস আমাদের মেন যেটা জোর দেওয়া হয় সেটা জিএস পার্টে জোর দেওয়া হয়। 800 নাম্বার যেখানে এমসিকিউ থাকে, সেই যা এমসিকিউ সে ডাব্লিউবিসিএস করতে গিয়ে সলভ করবে, সেই তুলনায় সিজিএল এমসিকিউ আমার মতে কিছুই না। তো হুম। সেই ক্ষেত্রে আমি জিএস পার্টটা যদি ডাব্লিউবিসিএস করি, আমার জিএস পার্টটা অলরেডি তৈরি হয়ে যাবে। এবার যদি আসি স্পেশালি যেটা থাকে, সেটা হচ্ছে ইংলিশ আর ম্যাথ, এটা সিজিএল এর ক্ষেত্রে থাকে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি, আমি সেজন্য ইংলিশটাতে আর ম্যাথটাতে জোর দিয়েছিলাম। এবার যদি তুমি রিসেন্ট ট্রেন্ড গুলো লক্ষ্য করো, ডাব্লিউবিসিএস এর পেপার যেটা মেইনসে যে ম্যাথের পেপার গুলো হয়, প্রায় সিজিএল সিজিএস এর লেভেলই হচ্ছে, খুব একটা ডিফারেন্স হুম। হচ্ছে না। আগে একটা ডিফারেন্স ছিল যে ডাব্লিউবিসিএস এর ম্যাথ তুলনামূলক সোজা, সিজিএল এর কঠিন, কিন্তু হুম। বর্তমান 3-4 বছরের যে ট্রেন্ড, সিজিএল এর প্রায় প্যারালালি না হলে সিএইচএস এর প্যারালালি তো হচ্ছে। তো সিএইচএস এর যেহেতু ক্র্যাক করেছিলাম, সেই লেভেলে একটা ম্যাথ ছিল আমার তৈরি করা। তো সিজিএল দেওয়ার আগে আমি 2 মাস যেটা বলেছিলাম, পরীক্ষা দেওয়ার আগে জাস্ট আমি কি করতাম, মক টেস্ট দিতাম। সিজিএল এর যত মক টেস্ট হয়, বিভিন্ন টেক্সট বুক বলো বা বিভিন্ন বই কিনে, কিরণের বই কিনে অফলাইনে নিজের থেকে বিভিন্ন রকম মক টেস্ট দিতাম। আর যেহেতু ম্যাথ যেহেতু স্পেশালি জোর দিতে হয়, তো আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার ম্যাথের কনসেপ্ট ভালো ছিল। আমি বলবো না যে শর্টকাট ভালো পারতাম, কিন্তু আমার এরকম ছিল, যদি তুলনামূলক টাইম পাওয়া যায় আমি কোনো না কোনো অঙ্ক মিলিয়ে দিতাম। কনসেপ্ট যেহেতু থাকতো, আমি শর্টকাট না পড়লেও অঙ্কটা মিলাতে পারতাম কনসেপ্ট দিয়ে। তো সবার আগে সবাইকে বলবো যে অবশ্যই শর্ট ট্রিক কাজে লাগে এইসব ক্ষেত্রে, যেহেতু টাইম কম থাকে, কিন্তু সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট জিনিসটা অ্যাড করবো, যে অনেকেরই থাকে যে সিজিএল এর অনেক অঙ্ক করতে হয়, ব্যাংকিং অনেক অঙ্ক করতে হয়, টাইম কম থাকে, কনসেপ্ট না থাকলে কিন্তু কোনো অঙ্ক তুমি করতে পারবে না। তো একটু টাইম লাগবে প্রিপারেশনে, কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তাহলে কি, তুমি কোনোদিন যদি শর্টকাট ভুলেও যাও, তাহলে তুমি কোনো অঙ্ক আটকাবে না। তো প্রথমে বেসিকটা ক্লিয়ার করো, তারপর তুমি শর্টকাট ক্লিয়ার করো। আর এইভাবে আমি অঙ্কটা করতাম। আর জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস তো লাগবেই অঙ্কের ক্ষেত্রে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর যদি ইংলিশটা বলি, ইংলিশেও যেহেতু 25 নম্বরের একটা পার্ট থাকে ডাব্লিউবিসিএস ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমার গ্রামার মোটামুটি তোলাই ছিল ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। যদি এবার আমি যখন কম্পেয়ার করি, যেটা হয় যে সিজিএল এর ক্ষেত্রে ম্যাথটা তুলনামূলক হাই, ডাব্লিউবিসিএস এ জিএসটা হাই। তো বর্তমানে দেখলে হুম। ডাব্লিউবিসিএস এর যা সিলেবাস সেটা কভার করলে সিজিএল এর 70% 60% কভার হয়ে যাচ্ছে। জাস্ট ওই 30% যদি এক্সামের 2-3 মাস আগে একটু দেওয়া যায়, আশা করি আমি সেইভাবে আমি আমি মানছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলেদের ম্যাথ স্ট্রং থাকবে, কিন্তু ম্যাথ জিনিসটা টোটালি প্র্যাকটিস। সে যদি প্র্যাকটিস করে, ডাব্লিউবিসিএস যদি ক্র্যাক করতে পারে, ডাব্লিউবিসিএস তৈরি মানে ক্র্যাক করার মতো যদি অ্যাবিলিটি থাকে, তাহলে সে অবশ্যই সিজিএল একটু ঘষা মাজা করলে আশা করি ক্র্যাক করা যাবে। অসাধারণ। আর রিজনিং এর ক্ষেত্রে কি স্পেসিফিক কোনো কিছু ফলো করেছিলেন? নর্মাল এসএসসির আরিহান্তের কোনো একটা বই ছিল, ঠিক এখন মনে আচ্ছা। নেই। আরিহান্তের রিজনিং এর কোনো একটা বই ছিল, সেটা ফলো করতাম। রিজনিং এর খুব আচ্ছা। একটা অসুবিধা হতো না। যেহেতু স্পেসিফিক কতগুলো চ্যাপ্টারে থেকে, সেখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। রিজনিং এ খুব একটা অসুবিধা হতো না। ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে, ম্যাথের 2-3টে বই প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, তাও ডেইলি কতক্ষণ তাও ম্যাথ প্র্যাকটিস করতেন তখন? আর আমার যেহেতু বললাম একটু স্ট্রং ছিল ম্যাথটা, তো আমার এরকম হতো হুম। আমি হয়তো ডেইলি পড়তাম না ম্যাথ, অনেস্টলি স্পিকিং আচ্ছা। যেটা।
জিএস এ জোর দিতাম, যেহেতু জিএস টা আমাদের ইতিহাস ভূগোল থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলাম 3-4 বছর। হুম, হুম, তো আমার যেহেতু জিএস এ হুম, জোর দিতে হতো, ম্যাথটা সেভাবে করা হতো না, কিন্তু একদমই এরকম ছিল না যে কাছে ছিলাম। এবার হুম, যারা লেম্যান যারা বলছো বা ম্যাথে দুর্বল, তাদের বলবো টাইম দিয়ে কোনোদিন পড়াশোনা হয় না, আমি বিশ্বাস করি না কতক্ষণ পড়তে এই পড়তে। আমি বলবো কোয়ালিটি অনুযায়ী যদি করে, টাইম দিয়ে বোঝাতে গেলে 2 ঘন্টা তো দেওয়া উচিত যাদের মানে ম্যাথ একটু দুর্বল। ডেইলি আচ্ছা, মানে অন্তত টাচে থাকা উচিত ম্যাথের সাথে, যদি সে দুর্বল থাকে। আচ্ছা। আর কোভিডে মোটামুটি মানে যখন ধরুন আপনি ধরুন পিক আওয়ারে ছিলেন, মানে একদম মানে প্রিপারেশনের একদম বেস্ট ফ্রেজ অফ ইয়োর প্রিপারেশন, তখন তাও মোটামুটি কেমন ইন্টেন্স, মানে আমি জাস্ট এই সেন্সে জিজ্ঞেস করছি, অনেকের কাছে না মানে এরকম একটা ব্রড লাইন তারা একটা আঁকার চেষ্টা করে যে আচ্ছা একটা টপার এরকম করেছে তো আমি এটাকে রেপ্লিকেট করব সো দ্যাট আই ক্যান গেট দ্য সিমিলার রেজাল্টস। তো সেই সেন্সে মানে আমি জিজ্ঞেস করছি যে তাও ওরকম পিক আওয়ারে তাও কেমন পড়তেন, মোটামুটি সকাল থেকে শুরু করে কেমন তাও পড়াশোনা হতো? পিক আওয়ার যদি বলি, কোভিড এর টাইমটা আমার পিক আওয়ার ছিল, কারণ যেহেতু অন্য কিছু করার ছিল না সেই সময়। তো এই ক্ষেত্রে বলি, মানে অনেকেই ছিল, আমার বন্ধুরাই ছিল যে ওয়েব সিরিজ দেখে মোবাইলে বা অন্য বিভিন্ন রকম ভাবে সময় নষ্ট করতো। আমি সেই সময় পড়াশোনা দিতাম, যেটা সত্যি কথা, একদম মানে কোভিড টাইমটা আমার পিক ছিল। সেক্ষেত্রে যদি বলি, 10 থেকে 12 ঘন্টা তো হতই ডেইলি পিক টাইম। আর এই পিক টাইম তোমাকে 4 বছর মেনটেন করতে হবে না, এই জিনিসটা আমি সবসময় বলি। এই পিক টাইম যে থাকে 10 থেকে 12 ঘন্টা ডেইলি, অন্তত 6 মাস থেকে 1 বছর মেনটেন করলেই তোমার তৈরি হয়ে যাবে। তারপর তোমার আর দরকার নেই যে হয়তো কারো 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, কিন্তু তাই বলে সে 10 বছরই 12 ঘন্টা করে পড়াশোনা করে না। পিক টাইমে 10-12 ঘন্টা পড়াশোনা করলে তারপর যে টাইম তোমার যাই লাগুক, তোমার একটা নর্মাল 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করলেই এনাফ বিসিএস ক্ষেত্রে। মানে আমি এটা না মানে লক্ষ্য করেছি, মানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এখনো অবধি, মানে নট অনলি ইন অনলাইন, মানে অনলাইনে যেগুলো করেছি সেগুলো তো খুবই সবার সামনে অ্যাভেলেবেল, বাট হুম। অফলাইনেও আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা কোট আনকোট তাদের স্পিয়ারে বেস্ট জায়গায় রয়েছে। এবং আমি 99% অফ কেসেসে আমি দেখেছি যে তারা একটা টাইমে প্রচন্ড হার্ড ওয়ার্ক করেছে এবং সেই জন্য আজকে তারা ওখানে আছে। মানে আমরা যে কমপ্লেন করি না যে লাক একটা ফ্যাক্টর রোল প্লে করেছে, কিংবা অন্যান্য সার্কামস্টেন্স একটা ফ্যাক্টর হিসেবে প্লে করেছে, বা তার সুযোগ ছিল, বা সে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে সেই জন্য সে আজকে এই স্টেজে। সবকিছু ছেড়ে দিয়ে ইন্ডিভিজুয়াল স্পেক্সে তারা অনেক ভালো কিছু, মানে তারা অনেক হার্ড ওয়ার্ক করেছে, তবে গিয়ে আজকে তারা ওখানে, বাকি সবকিছু দ্যাট জাস্ট ফল ইন প্লেস। বাট বিফোর দ্যাট দে হ্যাভ পুট সো মেনি হার্ড ওয়ার্কস, হার্ড আওয়ার্স। তো আমি এটা দেখেছি, মানে আমি এটা আহ, মানে যতজনের সঙ্গে কথা বলেছি আমি সিমিলার জিনিসই শুনেছি, মানে ইউ আর অলসো দ্য সেম। তো সেটাই, মানে যারা শুনছে আমি তাদেরকে এটাই বলবো যে এরকম ভাবে মানে হয়নি ব্যাপারটা, সময় দিতে হয়েছে, মানে 1 বছর ওরকম টানা 10-12 ঘন্টা পড়া মানে ইটস ভেরি টাফ ওই পেসটা মেনটেন করা। আচ্ছা, নেক্সট যেটা আহ, জিজ্ঞেস করবো, একটু লাইট ইয়েতে আসি, সেটা হচ্ছে যে যখন জানতে পারলেন যে এরকম রেজাল্টটা বেরিয়েছে আর হয়ে গেছেন ডিএসপি, আচ্ছা তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, প্রথম যখন অ্যাটেম্পটা দিয়েছিলেন, ফার্স্ট অ্যাটেম্প যখন ছিল, তখন মানে কি প্রিলি ক্র্যাক হয়েছিল, মেন্স দিয়েছিলেন নাকি? না, এখানেও ঘটনা ছিল একটা। তো প্রথম যখন অ্যাটেম্প করলাম, আমি ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করি, কিন্তু আচ্ছা। তখন ওই যারা গাইড ছিল বা মেন্টর ছিল, কিছু বিসিএস অফিসারের সাথে কথা হয়েছিল, গ্রুপ এ অফিসারের সাথে। তো ওনারা হুম, সাজেস্ট করেছিলেন যে জেনারেল ফর্ম ফিল আপ করতে। মানে আচ্ছা। একটা থিওরি ছিল যে জেনারেলে ফর্ম ফিল আপ করলে যদি কোয়ালিফাই করে যায়, তাহলে পরবর্তীকালে জেনারেলে কম্পিট করতে পারবো, সিট ভ্যাকেন্সিটা বেশি পাবো। আর যদি হুম, কোনোবার ওবিসিতে রিল্যাক্সেশন নিয়ে নিই, তাহলে আমাকে ওবিসিতেই কম্পিট করতে হবে। এরকম একটা থিওরি হুম, ছিল। এবার অন্যরা যেহেতু বলেছিলেন, তো অ্যাডভাইস নিয়ে আমি জেনারেলে ফর্ম ফিল আপ করেছিলাম। এবার যখন প্রিলি রেজাল্ট বেরোলো, প্রিলিমিনারি দিয়ে এসে মোটামুটি আমি কনফিডেন্ট ছিলাম যে হয়ে যাবে। তার আগে অব্দি ডাব্লিউবিসিএস এর কাট অফ 105-106 এরকম ছিল। আমার মোটামুটি হুম, 120-125 ছিল প্রিলিমিনারিতে। তো আমি মেন্স এর প্রিপারেশন শুরু করে দিই, আমার অপশনাল মোটামুটি রেডি ছিল প্রথমবারই। হুম, তারপরে কোভিড চলে আসলো মোটামুটি তার আগে সরি। এবার যখন রেজাল্ট বেরোলো, দেখলাম আমার নাম নেই। কাট অফ ছিল 127। আচ্ছা। আমি ভেবেছিলাম 127 ঠিক আছে, অনেকটা হয়তো দূরে ছিলাম, হয়নি। তার তিন হুম, চার দিন পরে যখন নাটকটা পার্সোনাল মার্কস ডিসক্লোজ করলো পিএসসি, যে পার্সোনালি কে কত পেয়েছে, স্ক্রিনশটটা আমার কাছে আজও আছে। আমি পেয়েছিলাম 122, আর ওবিসিবির কাট অফ 122ই ছিল। কিন্তু জেনারেলে কাট অফ 127, যেহেতু জেনারেলে ফর্ম ফিল আপ করা, তার জন্য আমার প্রিলিমিনারি ক্যান্সেল। তো সেভাবেই ইস। ফার্স্ট অ্যাটেম্প আমার নষ্ট হয়ে আছে। আমার স্ক্রিনশট এখনো আহ, রাখা আছে, আমি যত্ন করে রেখেছি জিনিসটা। আর তারপর সেকেন্ড অ্যাটেম্পে যেটা গেলাম, ফার্স্ট অ্যাটেম্পে আমার প্রিলি ক্লিয়ার হয়।
মানে যাই হোক, বাট এটা একটা দারুণ স্টোরি বলার জন্য, একদম একদম। মানে এটা একটা সারা জীবনের স্টোরি। আচ্ছা, আহ, যখন রেজাল্ট বার হলো, প্লিজ মানে শেয়ার শেয়ার উইথ আস ইওর রেজাল্ট ডে স্টোরি। ওয়েন ডিড ইউ নো? আমার ইন্টারভিউ ছিল একদম শেষ দিনে। আমাদের ইন্টারভিউ হুম হয়েছিল। আমি প্রথমে বলি, সেই মুহূর্তে আমি ট্রেনিং সেন্টারে ছিলাম, আমি ওয়্যারলেস এর ট্রেনিং এ ছিলাম, পুলিশ ট্রেনিং এ ছিলাম। আর হুম ইন্টারভিউ আমি এখান থেকে দিয়েছিলাম, ট্রেনিং সেন্টার থেকে সিএল নিয়ে গিয়েছিলাম। এবার ইন্টারভিউ দেওয়ার আগে আমার পক্স হয়েছিল ট্রেনিং সেন্টার। তো আমাকে আচ্ছা। ট্রেনিং সেন্টার থেকে বাড়িতে থাকতে হয়েছিল, যেহেতু এখানে থাকলে ছড়ানোর ব্যাপার থাকবে রেজিস্টার, তো আমাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল। বাড়িতে ওই পক্স অবস্থায় আমার রেজাল্টটা ডিসক্লোজ করে যে আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি, ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়িতে অবস্থা। আচ্ছা। তারপর ওখান থেকে একটু সুস্থ পড়াশোনা শুরু করে আবার ট্রেনিং সেন্টারে জয়েন করে ইন্টারভিউ দিলাম 9 তারিখে, 9 আগস্ট। তো সেটাই লাস্ট হুম ইন্টারভিউ ছিল আমাদের ডাব্লিউবিসিএস এর ওই দিনের, ওই বারের। 9 তারিখ দিয়ে আসলাম। আচ্ছা। এবার সম্ভবত পিএসসি ইন্টারভিউ থেকে মিনিমাম 1 মাস তো সময় নেয় রেজাল্ট দেওয়ার। 1 মাসের নিচে তো রেজাল্ট দেয় না পিএসসি। এবার যেদিন হ্যাঁ হ্যাঁ। 25 তারিখ, 16 দিন হয়েছিল জাস্ট। এবার সেদিন আমাদের হুম ফলই নয়, পুলিশের ভাষায় ফলই নয়, রোল কল হয় আর কি। তো বিকেল হুম 4টার হুম দিকে রোল কল ছিল, আমাদের মাঠে যেতে হবে। আমি রেডি ফেডি হচ্ছি, হুম বৃষ্টি হচ্ছিল। হুম হয়তো উম, মানে ওদিন মাঠ আমার জন্য ক্যান্সেল হয়েছিল, যে আমি ডিএসপি হবো তার জন্য ক্যান্সেল হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। কিন্তু বৃষ্টি হলো, হুম আমাদের রোল কলে মিলতে হবে। আমি ইউনিফর্ম পরে নামছিলাম নিচে, তো সবাই দেখি এক জায়গায় জড়ো হয়ে কি একটা দেখছে। তো ওখান থেকে সবাই বলছে রজত রজত এরকম করে, যেটা চেয়ার করছে আমার নামে। আমি বললাম কি হলো? বলছে যে সিলেকশন হয়েছে। কিসে? ডাব্লিউসি। ভুলভাল বলছে, কারণ 16 দিনে কোনোদিন পিএসসি রেজাল্ট দেবে না। আমার মনে হয়েছিল যে 1 মাস লাগবে পিএসসি রেজাল্ট দিতে, 16 দিন হয়তো আমার লেগ পুলিং করছে। ও বলছে দেখ দেখ তুই দেখ। দেখলাম যে হ্যাঁ, আমার নাম, রোল নাম্বারও মিলছে। আমার হুম তখনও বিশ্বাস করতে পারি আমি উপরে দৌড়ে গেলাম আমার রুমে গিয়ে, আমি বললাম আমি নিজের মোবাইলে চেক করবো, বিএসসি ওয়েবসাইট থেকে চেক করবো। তারপর বিএসসি হুম ওয়েবসাইট খুলে দেখলাম, হ্যাঁ সত্যি, হ্যাঁ ব্র্যান্ডেড, র্যাঙ্ক 3। প্রথম ফোনই বাবা মাকে গিয়েছিল, তো বাবা মাকে কল করে বললাম। সব থেকে হ্যাঁ। অবশ্যই খুশি ছিলাম, কিন্তু সব থেকে মানে দুঃখ ছিল যে বাড়িতে থাকতে পারিনি এত বড় একটা দিনে। ট্রেনিং সেন্টারে ছিলাম, আর এত দূর ট্রেনিং সেন্টার মা আমার সম্ভব ছিল না আসা। আমার বাড়ি সে আলিপুরদুয়ার, ট্রেনিং সেন্টার হুম আমার ব্যারাকপুর। কাছাকাছি থাকলে হয়তো হুম ম্যানেজ করে বাড়িতে যেতে পারতাম, সেই দিনটা আর আসবে না জীবনে। যাই হোক, বাবা মাকে খবর করলাম। তারপর আমার যে মানে এখন অফিসিয়ালি যে ওয়াইফ, তখন গার্লফ্রেন্ড ছিল, তাকে কল করলাম। তো সবাইকে জানিয়ে আচ্ছা। তারপর বাবাকে বলে দিলাম যে আমি এখন একটু সবার সাথে এই করি, আমি এই মোমেন্টটা একটু নিজে চেরিশ করি, তুমি সবাইকে জানাও, যারা আত্মীয় খাত্মীয় আছে সবাইকে জানাও। আমি জাস্ট এই 3 জনকেই কল করেছিলাম। কল করে তারপরে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করলাম। আর তো বৃষ্টি চলছিল, তো আমার আউটডোরও ক্যান্সেল, মানে দৌড়াদৌড়ি যা ছিল ওই দিন ক্যান্সেল হয়ে গেছে, তো ওই দিনটা আমার জন্যই ছিল। তারপরে মনে আছে যেটা, আমি 3-4 দিন হয়তো ঘুমাইনি ঠিকঠাক ট্রেনিং সেন্টারে, এত খাটনি হতো ট্রেনিং সেন্টারে। এখানে অন্যদিন মানে ঘুম খুবই দরকার আমাদের ট্রেনিং, পুলিশ ট্রেনিং কিন্তু এত খাটনি করার পরে যে ডাব্লিউবিসিএস একটু যে খুশিটা হয়তো আমি 3-4 দিন ঘুমাইনি, স্পষ্ট মনে আছে আমার। তারপর আস্তে আস্তে নর্মালাইজ হয়ে গেল ব্যাপারটা। তারপরে আমি রেজাল্ট দেওয়ার মোটামুটি বাড়ি গেছিলাম এই রেজাল্টেরও 4 মাস পর। কারণ আমি ছুটি পাইনি সেরকম ট্রেনিং সেন্টার আর। সেই দুর্গাপূজায় যখন ডিউটিতে গেলাম, ডিউটির থেকে, হুম জলপাইগুড়িতে ছিল আমার ডিউটি, সেইখান থেকে ম্যানেজ করে আমি প্রথমবারে যাই ডিএসপি হওয়ার পর। সেটাই, তারপর গিয়ে সেলিব্রেশন যা হওয়ার বাড়িতে হয়, রেজাল্ট দেওয়ার মোটামুটি আগস্টে দিল, সেপ্টেম্বর অক্টোবর, ওই 2-2.5 মাস পরে গিয়ে সেলিব্রেশন হয় আর কি আমার। সেই দিন আমি ট্রেনিং সেন্টারেই বন্ধুদের সাথে সেলিব্রেশন করেছিলাম। আচ্ছা। আহ, তো রিলেটিভ বা প্রতিবেশী তাদের প্রতিক্রিয়া কি যদি একটু বলেন, কারণ এইটা আমার মনে হয় একটা বিশাল মোটিভেটিং ফ্যাক্টর অনেকের ক্ষেত্রে, যে তো চমকে যাবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার আপনার আমার ক্ষেত্রে। ক্ষেত্রে চমকায়নি, কারণ মানে যেহেতু ছোটবেলা থেকেই ছিলাম, পড়াশোনায় ভালোই ছিলাম, ফার্স্ট সেকেন্ড হতাম, হুম তো হুম সবার একটা আশা ছিল যে এই ছেলে কিছু না কিছু করবে। এবার তার হুম আগে এবার বলবো, আমার এক বন্ধু কৌশিক সাহা, হয়তো চেনো তুমি, যে তার আগের বছর ডিএসপি হয়েছে। ও হুম আমারই হুম হুম বন্ধু, আমরা স্কুলেও একসাথে পড়েছি, কলেজে একসাথে, আমরা কলেজে রুমমেটও ছিলাম, আমাদের অপশন হলো ফিজিক্স, তো সবই এক আমাদের। তো আগের বছর, আমি পরের বছর। ও যখনই হুম ডিএসপি হয়ে গেল, তারপর থেকে সবার বিশ্বাস ছিল যে এইবার রজত হবে তারপরের বার। তো সবারই একটা আশা আচ্ছা। ছিল, জাস্ট ওরা ওয়েট করছিল যে রজত কবে হবে আর কি। যাই হোক, আসার পরে মানে ওদের কাছেও নর্মালি ছিল, ওদের গিয়ে রিয়াকশন ছিল যে আমরা তো জানতামই, জাস্ট অপেক্ষায় ছিলাম এটা। আর সামনাসামনি রিয়াকশন আমি দেখতে পাইনি, যেহেতু আমি এখানে ছিলাম। কিন্তু যেটা শুনেছিলাম একদম। যে পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই বাড়ি গিয়ে ওরাও আর কি খুশি হয়ে সেলিব্রেশন করেছে বা আমার সাথে। তো আমার শোনা যেটা, তো হুম আশা হুম করি হুম, সবাই খুশি হয়েছিলেন। একদম।
আর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে আমি যেটা টিপিক্যালি করি সবাইকে, যে চাকরি পাওয়ার আগের আপনি আর পরের আপনি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে কিনা। বাট আপনার ক্ষেত্রে এটা ততটা ভিজুয়াল হবে না, তার কারণ আপনি মানে আফটার ইউর গ্র্যাজুয়েশন ইউ ডিডন্ট টেক দ্যাট মাচ টাইম। আপনি যে অনেকদিন বাড়িতে বসেছিলেন, বা আপনি যে কোট আনকোট বেকার জীবনটা যে খুব বেশি এক্সপিরিয়েন্স করেছেন, সেটা নয়। আপনি যথেষ্ট প্রথম থেকে খুবই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেছেন, এবং আপনি এই সময়টা অতটা নেনইনি। তো আপনি খুব তাড়াতাড়ি যেহেতু পেয়ে গেছেন, আপনি অবভিয়াসলি বিকজ অফ ইউর হার্ড ওয়ার্ক, আপনি ওটা মানে দেখতে পাননি যে কেমন ভাবে তারা, মানে তাদের দৃষ্টিভঙ্গি কতটা চেঞ্জ হলো। কারণ আপনি যেটা বললেন যে শুরু থেকেই ইউ আর গুড স্টুডেন্ট, মানে ওই ইয়েতে আসেন, ক্যাটাগরিতে। তো সেটাই আর কি। তাও আমি জিজ্ঞেস করবো যে তবুও কি কিছু পার্টিকুলার দৃষ্টিভঙ্গি আপনি দেখেছেন যে চেঞ্জ হতে, বা কিছু, বা হ্যাঁ, যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে যদি বলতে পারেন। তো যেটা বললাম 2019-এ হয়েছিল গ্রাজুয়েশন, আর ডিএসপি হলাম 2023। হ্যাঁ, 23। হ্যাঁ, 23-এ। তো মিডলে 4 বছর ছিল, 4 বছর খুব একটা বেশি না, এর থেকে অনেকে স্ট্রাগল করেন বেশি। কিন্তু যেহেতু 19-এ গোল্ড মেডেল পেয়েছিলাম হুম। ফিজিক্সে, তো তারপরে সবার একটা কথা ছিল যে যখন 1-2 বছর হলো চাকরি হচ্ছিল না কোনো, তখন বলছিল যে গোল্ড মেডেল দিয়ে কি লাভ যদি চাকরি না পায়, এত ভালো স্টুডেন্ট হয়ে বা কি লাভ। এরকম থ্রোয়িং এসেছিল আমার দিকে। হয়তো সেটা সাস্টেন করেনি, কারণ আমি সাস্টেন করতে দিইনি বেশি দিন, তারপরে হয়তো আমার সাকসেস চলে এসেছিল। তো যদি Yes. সাকসেস আসতে দেরি হতো তাহলে হয়তো সেটা নিয়ে আরো চলতো যে কেন পাইনি, কিন্তু আমি করতে দেইনি। আর তারপর আরো জিনিস হয় আমাদের, খুবই প্রত্যন্ত এলাকা তো, আলিপুরদুয়ারেরও খুব একটা ভেতরে। সেখানে কি হয়, মানে কেউ যদি একটা চাকরি পায়, তারপরে মানে সব জায়গায় থাকে আশা করি, যে বলবে যে এখন তো চাকরি বাকরি নেই, টাকা দিয়ে হচ্ছে। একটা মানে থিওরি, আমাদের ওখানকার থিওরি যে টাকা দিয়ে হচ্ছে। এবার আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সেই সুযোগটাও দিইনি বলার। একটা চাকরির পর আরেকটা, তারপরে একটা, এবার এতবার নিশ্চয়ই বলতে পারবে না যে এতগুলো চাকরি টাকা দিয়ে হয়েছে। তো এই ছিল মানে, যারা বলতো জানি না কে দিয়ে বলতো, আমার কাছে আসতো যেগুলো, এবার এখন তো আমার সবই নর্মাল। তো হালকা ফুলকা আমারও শুনতে হয়েছে, কিন্তু আমি ওইসব জিনিস ইগনোর করতাম। হ্যাঁ, খারাপ লাগতো, অবশ্যই খারাপ লাগতো, কারণ আমারও কাঁধে একটা দায়িত্ব ছিল, যেহেতু অতটা স্টেবল ফ্যামিলি থেকে বিলং করি না। তো সেক্ষেত্রে আমিও হুম। স্ট্রাগল করছিলাম, সেক্ষেত্রে যদি এরকম নেগেটিভ কথাবার্তা আসে তাহলে এটা অবশ্যই মানে হ্যাম্পার করতে পারে তোমার প্রিপারেশন দিয়ে, কিন্তু আমি ইগনোর করে চলতাম এসব। একদম দূর থেকে একটা হাই ফাইভ এই জন্য, ঠিক আছে? মানে আপনার এটা প্রপার প্রপার মানে থাকতে ছিল, মানে উফ, মানে লিটারেলি একটার পর একটা। এবার তো আর বলতে পারবে না যে কটা টাকা দিয়ে না, পেয়েছি, ঠিক? একদমই না। সেরা সেরা সেরা, মানে দিস ইজ দ্য প্রপার ডেফিনেশন অফ দ্যাট ইউ ডোন্ট নিড টু টেক রিভেঞ্জ, ইউ জাস্ট নিড টু বি সাকসেসফুল। দ্যাটস একদম একদম। আচ্ছা, নেক্সট যেটা আমি জিজ্ঞেস করবো যে ভাই, আপনার এজ কত এখন? এই জুলাই 26 হল, 1 মাস আগে। 26। আচ্ছা, হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করলাম, তার ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট যে ইউপিএসসির ব্যাপারে কিছু ভেবেছেন? হ্যাঁ, অবশ্যই ভাবা তো ছিল, দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো এই প্রসঙ্গে বলি যে আমি একটা অ্যাটেম্পও দিইনি ইউপিএসসি। সে যেহেতু আচ্ছা। ওবিসি, নটা অ্যাটেম্পে আছে, বয়সও আছে। এবার মানে যেহেতু সেই আমাদের এলাকায় কি মানে সেরকম গাইডেন্সও ছিল না, প্লাস হুম। ইউপিএসসি করতে গেলে কোচিং বা কোচিং ছাড়া হয় না, সেলফ স্টাডি দিয়ে হ্যাঁ। মিনিমাম যেটুকু ছিল সেই সময় ছিল না, আমার কাছে ছিল না। তো আমি আমার পড়ার রুমও ছিল না নিজস্ব। আমি যে ফ্যামিলিতে বিলং করি, আচ্ছা। আমার একটাই রুম বাবা মা থাকতো, আর আরেকটা রুম আমি আমার জেঠুর যে ছেলে তার সাথে শেয়ার করে থাকতাম। তো সেরকম এইসব কোনো বাধা না অবশ্যই, মানে কিন্তু তারপরও মিনিমাম একটা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার ইউপিএসসির জন্য, সেটা আমার মনে হয়েছিল আমি পাইনি। তো সেরকম ভাবে আমি কনফিডেন্সটাও পাইনি যে শুরু করবো কি হবে না হবে। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে গেলে করবো, কিন্তু এবার সৌভাগ্য বা দুর্ভাগ্য যে চাকরি পাওয়ার পর আমি ট্রেনিংই করছি। ওয়ারলেসও ট্রেনিং এ ছিলাম, আবার ডিএসপি ট্রেনিং ই চলছে। তো ট্রেনিং এ থাকলে পড়াশোনা হয় না, যারা পুলিশ ট্রেনিং করেছে তারা জানে। এবার এখন তো আরো হচ্ছে, এখন পড়াশোনা করতে হচ্ছে ডিএসপি তে, ল জানতে হচ্ছে, বিভিন্ন রকম পড়াশোনা থাকছে। ওই আউটডোর করার পর যে সময় পাচ্ছি এইখানকার সিলেবাসে পড়া পড়তেই চলে যাচ্ছে। তো মাথায় আছে অবশ্যই, উম, যেহেতু বয়স আছে, সুযোগ আছে, অবশ্যই কাজে লাগাবো। চেষ্টা করবো যে ট্রেনিং এর মধ্যে থেকে হোক বা বের হয়ে যাওয়ার পরই হোক, চেষ্টা করবো দেওয়ার অবশ্যই। মাথায় আছে বুঝছি অবশ্যই। না না, মানে আমি পার্সোনালি চাই যে মানে আপনি দিন, তার কারণ আহ, এত কম এজে এতগুলো সাকসেস, আমার মনে হয় যে কেন একটা লাস্ট জিনিস থাকে, মানে ওটাও দিয়ে না, নেওয়া উচিত।
অবশ্যই দেবো, অবশ্যই। এখনো দেইনি, কিন্তু অ্যাটেম্প দেবো। একদম, একদম ডেফিনিটলি মানে বেস্ট অফ লাক ফ্রম মাই সাইড। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ডেফিনিটলি মানে আপনি যেই চাকরিতে আছেন সেখান থেকে দেয়া একটা সত্যি টাফ ব্যাপার। সত্যি টাফ ব্যাপার। কারণ এখানে পড়াশোনার সুযোগ পাওয়াটা খুব টাফ। মানে আমি যতজনের সঙ্গে কথা বলেছি এট লিস্ট সেকেন্ড সেটাও হ্যান্ড। মানে সুযোগও পাচ্ছি আর কি। আমাদের যেহেতু এখানে ল এক্সাম হয়, ইনডোর এক্সাম হয়, তার জন্য প্রিপারেশন হুম, নিতে হচ্ছে। প্লাস আমাদের ডিপার্টমেন্টাল পাস করতে হবে, মানে পরবর্তীকালে প্রমোশনের জন্য একটা ডিপার্টমেন্টাল এক্সাম হয়, যেটা হুম, হুম, এটিআই। তো সেটার মানে আমাদের 8 বছরের মধ্যে পাস করতে হবে, কিন্তু ডিস্ট্রিক্টে চলে গেলে আর সেরকম পড়াশোনা হবে না। তো আমাদের যা করার হ্যাঁ, এখনই করতে হবে। তো সেই জন্য হ্যাঁ। পড়াশোনা করতে হচ্ছে আর কি। তো সম্ভব হচ্ছে না। আচ্ছা, মানে জাস্ট আমি এই থ্রুতে একটা কথা জিজ্ঞেস করি। থানায় অ্যাটাচমেন্ট কি হয়েছে এখনো? মানে থানায় কি মানে কথাবার্তা কিছু হয়েছে? 1 বছর হবে তার, এখানে 1 বছর হবে তার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ আ আচ্ছা, বাই দ্য ওয়ে কোট আনকোট আপনি এখন তো টিএসপি অন প্রবেশন অবভিয়াসলি। তো কিছু কি এরকম এক্সপেরিয়েন্স করেছেন যে অফিসার যে মানুষ দেখলে একটা অন্য ডিফারেন্ট ট্রিট করছে? মানে যেটা একটা ড্রিম ছিল ছোটবেলায়। সেটা কি এখনো কিছু এক্সপেরিয়েন্স হয়েছে? যদি বলতে পারেন কোন এক্সপেরিয়েন্স মানে অনেকে মোটিভেট হবে। এক্সপিরিয়েন্স সামনাসামনি হয়নি, কারণ আচ্ছা, ট্রেনিং এ ঢোকার পরে এখন বের হইনি ট্রেনিং সেন্টার থেকে, এই একটা রিজন। কারণ ডিএসপি হওয়ার আচ্ছা, পরে এই 4 মাস থেকে আমি এখানেই আছি। আর যে যত বাইরে আচ্ছা। না গেলে নিশ্চয়ই হবে না। কিন্তু একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা বলবো, যখন ওয়্যারলেসে ছিলাম এই সেম একাডেমিতে ট্রেনিং করেছি একজন এসআই হিসেবে, আর একজন ডিএসপি হিসেবে ট্রেনিং করছি। তো একটা ডিফারেন্সটা যে সেটা আমি বুঝতে পারছি। তো আমি ট্রেনি হিসেবে ডিফারেন্সটা বুঝতে পারছি। এখনো বাইরে হুম, হুম, গিয়ে হুম। ডিএসপি হিসেবে কি মানে পাবলিক থেকে কি আসছে না আসছে সেটা এখনো বুঝিনি, কিন্তু ট্রেনিং হিসেবে বুঝতে পারছি যে একটা ডিফারেন্স আছে। অবশ্যই র্যাঙ্ক এন্ড ফাইলে থাকবেই। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট অবশ্যই। বলি বা বিভিন্ন যা থাকে আর কি ট্রেনিং এর, মানে শিডিউলই বলি বা কিভাবে পড়াচ্ছি ট্রেনিং এর যে প্রসিডিউর গুলো, তার মধ্যে অনেকটা চেঞ্জ হুম, আর কি। তো হুম, হুম। সেখানেই বোঝা যাচ্ছে আচ্ছা, যে একটা র্যাঙ্ক এন্ড ফাইলের যে ডিফারেন্সটা, যেটা তুমি বলতে যাচ্ছ যে ডিএসপি হওয়ার পরে, সেটা বোঝা যাচ্ছে আর কি ট্রেনিং রিলেটেড। হুম। কিন্তু বাইরে গিয়ে এখনো সেরকম এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা। আ ঠিক আছে। আমরা ইন ফিউচার কখনো যদি হয় ১-২ বছর পর বা 2 ইয়ার্স ডাউন দ্য লাইন ডেফিনিটলি উই উইল টক অন দিস। ঠিক আছে? একদম আমরা একদম আরেকবার একদম। করতে ঠিক আছে। নেক্সট হচ্ছে একটু এবার পড়াশোনায় ফিরি। সেটা হচ্ছে আ যখন আপনি পড়ছিলেন তখন পড়াশোনার মোড কি ছিল? মানে সেটা কি একদম মানে অনলাইন বেসড স্টাডি নাকি একদম টিপিক্যাল আ বই খাতা নিয়ে একদম পড়াশোনা? কোনটার উপর বেশি রিলাই করতেন? একদমই অফলাইন। তো আমি অনলাইন খুব একটা বিশ্বাস করি না, আমি বই পড়তে ভালোবাসি আর কি। অবশ্যই অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমার যা থিওরি ছিল, মানে ইউটিউবে যে ভিডিও ফিডিও গুলো থাকতো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ধরো 1 ঘন্টার কোনো একটা ভিডিও দেখলাম, আমি দেখতাম যে হুম, 1 ঘন্টার ভিডিও করে যেটুকু আমি মানে নিতে পারলাম নলেজটা, সেটা যদি আমি বই পড়তাম 1 ঘন্টা, খুব একটা অনেকটা বেশি পড়া হতো। এখন স্পেসিফিক কিছু জিনিসের জন্য আমি অবশ্যই ফলো করতাম। একদম ওই থরোলি যে একদম কোনো কোর্স, ইউটিউবের একটা চ্যানেল পর পর শুধু এই টপিক গুলো, যে আমি যেরকম থাকে যে আমি ইকোনমিক্সটা এই চ্যানেল থেকেই করবো শুধু, বা হুম, 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 থাকে হুম। অনেকে যে আমি এনশিয়েন্ট বা মেডিভেল হিস্ট্রিটা এই স্যারের থেকে করবো, কনস্টিটিউশন এই স্যারের থেকে করবো। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থাকতে পারে, স্টাডি আইকিউ বা হ্যান ত্যান অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি অবশ্যই বই পড়তাম আগে। আমি স্পেসিফিক কিছু চ্যাপ্টারের জন্য আমি ইউটিউব দেখতে পারতাম, এটা আমি স্বীকার করবো। কারণ ভূগোলের বিভিন্ন জিনিস থাকতো, হয়তো নদ নদী, হয়তো আমার ম্যাপটা ক্লিয়ার হচ্ছে না, এই ইউটিউবে এরকম অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা হাতে করে ম্যাপ দিয়ে বোঝাচ্ছে। আমি সে অবশ্যই সেই হুম। ক্ষেত্রে আমি সেই ইউটিউবে সাহায্য নিতাম। স্পেসিফিক কিছু জিনিসের জন্য আমি ইউটিউব অবশ্যই ফলো করতাম, কিন্তু যদি বলো যে ওভারঅল যেটা আমার অফলাইন বেশি ছিল, আমি বই পড়তে ভালোবাসি, মাঝে মাঝে ইউটিউব ফলো করতাম। মানে আপনার ক্ষেত্রে YouTube অনেকটা ওই মসলার মতো কাজ করেছে রান্নায়। যে হ্যাঁ হ্যাঁ, যতটা একদম দরকার একদম। তত হ্যাঁ, আর মানে এই প্রসঙ্গে বলবো, যেটা পিক টাইম যেটা ছিল, যেটা বলেছিলাম যে ওই হুম, 1 বছর যে 12 ঘন্টা 10 ঘন্টা, সেই সেই সময় না, এই সময় শুধু বই পড়তাম। মানে কি একদম রেডি করার পর যেটা থাকে উপর দিয়ে, যেটা টপিংস বলি না, আমি সের জন্য তখন ইউটিউবটা কাজে লাগতো, যে স্মার্ট স্টাডি সেটা করার জন্য। তারপর আমি প্রথমে নলেজ নিয়ে নিলাম যা ছিল সিলেবাসে কি আছে না আছে, তারপরে সেটাকে সাজানোর জন্য আমি বিভিন্ন ইউটিউব ফলো করতাম বা ছোট ছোট নোট করতাম, এইসবের জন্য আমি জিনিসটাকে ইউজ করতাম। তাছাড়া না, অস অফলাইন। অসা অসাধারণ। আ আচ্ছা, আচ্ছা ৪ টে এমসিকিউ পেপারে অ্যাকর্ডিং টু পিএসসি অ্যান্সার কি? আ আপনার তাও কেমন মার্কস হয়েছিল? মোটামুটি যেটা হিসাব করেছিলাম 570 কি 75। মানে ওইপিএসসি কিছু মার্কস ভুল থাকে, বিশাল। মানে
কিছু কিছু কোশ্চেনের আবার থাকে না ওদের, যে মানে প্রথম একটা অ্যান্সার কি দেওয়ার পরে আবার ওরা চেঞ্জ করে, যেহেতু অবজেকশন করা যায়। ওই মোটামুটি হ্যাঁ, দুবারই অ্যাভারেজ করে 570 থেকে 75 এরকম ছিল, 800 আউট অফ 800। 570 হিউজ স্কোর, মানে সত্যি হিউজ স্কোর, এন্ড দ্যাটস দ্য রিজন ওয়াই ইউ আর ইন দ্যাট লিস্ট, মানে অবভিয়াসলি মানে একদম টপার সেন্সে, বিশাল ব্যাপার। আচ্ছা, ওকে, নেক্সট একটু বাংলা ইংলিশ আর অপশনাল কেমন মনে হয়, কেমন পেয়েছেন? ওটা তো রিভিল করে না, বাট আপনার এক্সপেকটেশন অনুযায়ী কেমন পেতে পারেন, আপনার কি মনে হয়? প্রিপারেশনের শুরুতেই আমি নিজে নিজেই আমার কাট অফ ভাগ করে নিতাম, আমি নিজেকে কাট অফ দিতাম। রিসেন্ট যা আচ্ছা। থাকতো, মানে আমাদের আগে যে ব্যাচটা গেল তাদের কাট অফ হয়তো 1100 সামথিং ছিল, সামথিং 1100, 11 কি 13 এরকম ছিল। এবার আমি ওবিসি বি হুম, ছিলাম, তো আমি ভাবতাম সিলেকশনের জন্য আমার 1100 মাস্ট লাগবেই, 1100। তো সেই অনুযায়ী আমি নিজের হুম, প্রিপারেশন করে ভাগ করতাম। তো সেক্ষেত্রে আমার অপশনাল আর ডেসক্রিপটিভ মিলে 500 ধরা ছিল, আমাকে এখানে 500 পেতেই হবে। এমসিকিউ 530 থেকে 550 ছিল, এরকম একটা নিজে ভাগ করে নিতাম সবকিছু। আর ইন্টারভিউ তো আমি জানি, গ্রুপেতে বা বিতে সিলেকশন হতে গেলে আমার আউট অফ 200, 100 থেকে 110 লাগবে মিনিমাম। এবার ভাগ করা ছিল 1100 আমার কাট অফ ছিল। তো সেখানে তুমি ডেসক্রিপটিভ আর অপশনাল যেহেতু বললে, আমার টার্গেট ছিল দুটো মিলিয়ে 500, মানে 800-র মধ্যে 500 আচ্ছা। আমাকে পেতে হবে। এবার হয়তো কোনোটাতে বেশি কোনোটাতে কম, কিন্তু দুটো মিলিয়ে আমাকে 500 পেতেই হবে। এবার যদি স্পেসিফিক্যালি বলি, তো আমার বাংলা ইংলিশে যেটা ছিল, মিসলেনিয়াস যেটা দিয়েছিল, আমাকে মার্কস ডিসক্লোজ করেছিল পিএসসি মেইনস এর হুম, ক্ষেত্রে। তো সেখানে দেখেছিলাম আমি ওই 65% মতো ছিল আমার রাইটিং এ। মানে আউট আচ্ছা, অফ 400 যদি ধরি, তাহলে ওই প্রায় 250, 260-এর মতো ছিল। তো আমি ওই আড়াইশো একদম। আড়াইশো ধরেই মানে বাংলা ইংলিশে 250 আর অপশনাল 250, 500 হিসেবে আমার প্রিপারেশন ছিল সিলেকশনের জন্য। আচ্ছা, আচ্ছা। আহ, আর আপনার মানে অপশনালের ক্ষেত্রে তাও কেমন মোটামুটি পেয়েছেন, কি মনে হয় তাও? তো 250 এবার নাকি? এক্ষেত্রে বলি, অপশনাল প্রথম পেপারটাতে আমার স্ট্রং জোন ছিল। প্রথম পেপারটা আমার যে, এবার অপশনালও ভাগ করেছিলাম, আমি প্রত্যেক কিছু ভাগ করতাম। এমসিকিউ যে 550 ছিল সেটা ভাগ ভাগ করা ছিল, কোন পেপারে কি পাবো। অপশনালও ভাগ ছিল, ইয়া। আমার ফার্স্ট পেপারে 160 পাবো, ফার্স্ট হুম, পেপারে 160-এর অ্যান্সার করবো, আর সেকেন্ড পেপারে একশো হুম, চল্লিশের অ্যান্সার করবো, মানে আমি 300 অ্যান্সার করবো। আমি তার আগে হুম, আমাদের যারা টপার ছিল তাদের ফলো করতাম। তো তারা বলতো যে অপশনালে তুমি যা অ্যান্সার করবে ফিজিক্সে 80% নাম্বার তুমি পাবে ঠিকঠাক লিখতে। তো আমার টার্গেট ছিল আমি হুম, যদি 300 অ্যান্সার করি, 80%, 240 থেকে 250 আমি ক্যারি করবো। তো 160, হুম, 140 এই আমার থিওরি নিয়ে আমি পরীক্ষা দিতে গেলাম। ফার্স্ট পেপার আসলো, ফার্স্ট পেপারে আমাদের ফিজিক্স কি হয়, 40 নম্বরে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। 40 নাম্বার, একটা কোশ্চেনে হুম, 40, 5টা অ্যাটেন্ড করতে হবে। কোশ্চেন সিলেকশনে ভুল হয়ে গেছিল আমার, 3টে কোশ্চেন ঠিকঠাক লিখলাম, কিন্তু লেখার পরে যে দুটো কোশ্চেন ভাবলাম আমি পারবো, লিখতে গিয়ে আমি মিলাতে পারলাম না। থিওরি ছিল, যাই হোক অঙ্ক ছিল, মিললো না। আমার কোশ্চেন ঘাটাঘাটি করে আবার লিখতে হলো। ফার্স্ট পেপারটা একদম আমার মন মতো হলো না, আমি সেখানে অ্যান্সার করলাম 120 কি 30। তো আমি আচ্ছা। এবার, এখানে 160 ছিল, 120 কি 30, এবার আমার সেকেন্ড পেপার আমার ধরা ছিল 140। ফার্স্টে যদি এরকম হয় তো হুম, একটা অবশ্যই মনোবল দুর্বল হয়ে গেল। তো বন্ধুদের বললাম হবে না, এবার অপশনালি শেষ। হুম, তো ভেবেছিলাম যে সেকেন্ড পেপারটা দেবো না, সেকেন্ড পেপারটা কনফিডেন্সও আচ্ছা। পাচ্ছিলাম না। তো বন্ধুরা বলে, হুম, এত দূর আলিপুরদুয়ার থেকে এসেছি, সব পরীক্ষায় দিলাম, অন্তত দে, যা হবে হবে। সেকেন্ড পেপারে যাই হোক, নিজেকে আবার নিজে নিজে মোটিভেট করতাম। আমার মোটিভেটার আমি নিজে ছিলাম, আমরা একদম সবসময় বলি আমার নিজস্ব মোটিভেটার আমি। আর আমি নিজেকে মোটিভেট করে গিয়ে বসলাম পরীক্ষা। যাই হোক, কোশ্চেন দেখলাম, কোশ্চেন দেখে আমার 200ই কমন সেকেন্ড পেপারে। তো ছিল লাক আমার সাথে ছিল। এবার লাকটা কমন লাগে যখন হার্ড ওয়ার্ক করবি, হার্ড ওয়ার্ক করা ছিল বলে লাকটা ওর সাথে ছিল। এবার 200ই কমন পেলাম, একদম। আমি আর কোনো দিকে দেখালাম না। সব নিয়ে কোশ্চেন শুরু হলো, আমি একদম আমার চেষ্টা ছিল 200ই করবো, যাতে আমি মেকআপ করতে পারি। যাই হোক 200 করতে পারিনি। তো সেই ব্যাপারে আমি 160-এর মতো অ্যান্সার করেছিলাম সেকেন্ড পেপারে। তো ওই 280-র মতো আমার অ্যান্সার করা ছিল দুটো মিলে। সেখানে আশা করি 250-40 তো পেয়েছি। একদম, একদম। 280 আইটেম ছিল আমার। অসাধারণ। আর এই লাকটা তখনই সাথ দিয়েছে যখন আপনি ওই নিজের সাথে নিজে পেপ একদম। টকটা দিয়ে এক্সামিনেশনে ঢুকেছিলেন। আমরা- একদম। আমি আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, যারা আমাকে বলে মোটিভেশনের ক্ষেত্রে, এই জিনিসটা সবসময় বলে যে মোটিভেশন কারো থেকে নিতে না, নিজের থেকে নিতে। কারণ এইসব সিচুয়েশনে তোমাকে একমাত্র তুমি হেল্প করতে পারো। এসব সিচুয়েশনে, এই একদমই। 8 ঘন্টার একটা সিচুয়েশন, এই টেনশন সিচুয়েশনে কেউ আসবে না মোটিভেশন করতে। তো সেই সময় যদি তুমি নিজেকে না মোটিভেট করতে পারো, তাহলে কোনোদিনও সাকসেস যাবে না। আর মানে আপনার সাথে কথা বলতে আমার দারুণ লাগছে ফার্স্ট অফ অল। এবং তার থ্যাংকস। ওয়ান অফ দ্য রিজন যে মানে প্রত্যেকটা পরতে পরতে কিন্তু একটা মানে ব্যাপার আছে যে কেন এটা হয়েছে, বিকজ অফ দ্যাট রিজন, মানে প্রত্যেকটার একটা সাপোর্টিং একদম। সেন্টেন্স রয়েছে। ঠিক আছে, আমার দারুণ লাগছে। আচ্ছা,
নেক্সট যেটা মানে আমি জিজ্ঞেস করবো, একটু এবার ডিটেল স্ট্র্যাটেজিতে আসি, ঠিক আছে? ডিটেল স্ট্র্যাটেজি বলতে যে প্রথমেই প্রিলিমস আর মেন্স একসাথেই তো আপনি প্রিপারেশন নিয়েছিলেন। একদম একদম। আচ্ছা। আর আর তো যে একটা পেপার আছে যে 25 মার্কস ইংলিশের, অবজেক্টিভ ইংলিশ, তো সেটার ক্ষেত্রে কি করেছিলেন? মানে হ্যাভিং সেড দ্যাট, তার সঙ্গে আপনি মানে এসএসসি সিজিএলও ক্র্যাক করেছেন, মানে সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো ক্র্যাক করেছেন, তো ইংলিশের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ছিল যাতে এই সমস্ত এক্সামের ইংলিশ গুলোকে কভার করা যায়, একটু যদি বলেন। এবার ইংলিশের মানে মেইন যেটা সবার ভয় থাকে ভোকাবুলারি। এইসব ক্ষেত্রে আচ্ছা। চাকরি পরীক্ষার ক্ষেত্রে মেইন জিনিস যেটা হচ্ছে ভোকাবুলারি। এবার ভোকাবুলারি এরকম একটা জিনিস, মানে তুমি পড়ে শেষ করতে পারবে না। হাজার হাজার লাখো লাখো ভোকাবুলারি আছে। এবার তার মধ্যে থেকে কোনটা দেবে সেটা এরকমও হতে পারে তুমি হয়তো 10,000 শিখে গেলে, 10,001 নাম্বার যেটা ছিল সেটাই হয়তো আসলো পরীক্ষা। তো এটা হতেই পারে ভোকাবুলারিতে। তো আমি বলবো এর জন্য অবশ্যই ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি প্রিভিয়াস সলভ করে যাও। কারণ প্রত্যেকটা এক্সামের নিজস্ব একটা কোশ্চেন ব্যাংক থাকে, সেটা থেকে কিন্তু ওরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো করে। ওদের ক্ষেত্রে প্রতি বছর নতুন মানুষ সম্ভব। সিজিএলই বলো হুম। বা আমাদের টিএসসি বলো, যেমন সিজিএল এর ক্ষেত্রে টিসিএস কোশ্চেন করে বা এ কোশ্চেন করে। ওদের ক্ষেত্রে একটা নিজস্ব কোশ্চেন ব্যাংক থাকে, সেগুলোর থেকে ওরা কোশ্চেন করে। সবকিছুর আগে হুম। ডাব্লিউবিসিএস হোক সিজিএল হোক, তুমি প্রিভিয়াস গুলো সলভ করো ইংলিশের ক্ষেত্রে। সেখান থেকে যে ভোকাবুলারি গুলো সেগুলো চেষ্টা করো 100% একদম মাথায় রাখার। কারণ আমরা যতই পড়ি 3 বছর 4 বছর যাই পড়ি, সবকিছু কিন্তু থাকে না মেমোরিতে। 60% দিয়ে 50% রিটেন করতে পারি আমরা। তো চেষ্টা করবো ওই প্রিভিয়াস এরই আগে সম্পূর্ণটা রিটেন করা, 80% অন্তত রিটেন করা। তারপর গিয়ে তুমি হুম। নির্দিষ্ট বই থেকে কোনো একটা স্পেসিফিক বই নিয়ে সেখান থেকে ভোকাবুলারি যেগুলো মনে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। আর একটা জিনিস কি, হুম। প্রিভিয়াস সলভ করলে তুমি নিজেও বুঝতে পারবে যে কোথা থেকে কোশ্চেন আসতে যাচ্ছে বা ওরা কি দিতে চাচ্ছে। এটা একটা এমসিকিউ সলভ করার বা প্রিভিয়াস সলভ করার বা মক টেস্ট দেওয়ার যেটা সুবিধা। যে এরকম না যে শুধু যে আমি কি পড়ে যাবো আমার এখান থেকে আসবে কিনা। যত তুমি এমসিকিউ বা প্রিভিয়াস সলভ করবে তখন তুমি বুঝতে পারবে যে ওরা কি দিয়ে যাচ্ছে, আমার এটি পড়ে যাওয়া উচিত। এই একটা ডিফারেন্স তৈরি হয়। তো সবাইকে বলবো যে প্রিভিয়াস সলভ করা অবশ্যই, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিয়ে সেখান থেকে। গ্রামার তো নর্মাল জিনিস, গ্রামারের রুল যদি জানো তুমি অবশ্যই ইংলিশ করতে পারবে, সেটা নিয়ে কোনো বড় কথা না। একটা ভয়েস চেঞ্জ বলি, ন্যারেশন বলি, প্রত্যেকটা একটা ফরম্যাট থাকে। কোন ফরম্যাট থেকে কিসে চেঞ্জ হয় জাস্ট এতটুকু শিখে তুমি যে কোনো সেন্টেন্সে করতে পারবে। জাস্ট তোমার অসুবিধা হবে ওই ওই ভোকাবুলারি বাড়তে। তো এক্ষেত্রে প্রিভিয়াস হুম। করে যেমন একটা স্পেসিফিক বইয়ের বইয়ের পেছনেও দেখবে মানে ইম্পর্টেন্ট গুলো দেওয়া থাকে, তুমি সেগুলো সলভ করে যাও। তারপর লাখ হার্ড ওয়ার্ক করে যাও, তারপর লাখ যদি ক্র্যাক করে তাহলে অবশ্যই হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, স্পেসিফিক যদি কিছু বই আপনি সাজেস্ট করেন যেগুলো আপনি ধরুন পড়েছেন, তাহলে খুব ভালো হয়। তো প্রথমেই বলবো এই ক্ষেত্রে যে তোমার যে রিসোর্স অবশ্যই লেন্দি করবে না, রিসোর্স কম রাখো। প্রথম থিওরি অনেকেই থাকে যে একটা সাবজেক্টের জন্য 3টা 4টা করে বই পড়ছে, কোনো লাভ হয় না। বা মানে আমি নিজে এরকম হয় আর কি, আমরাও গ্রুপ স্টাডি করতাম, 3 4 জন ছিলাম। এবার এরকম হয় একদম, যখন এক্সপিরিয়েন্স ছিলাম তার একটা জিনিস বলি, আমি হয়তো 4 জনে 4 রকম বই পড়লাম একটা টপিক নিয়ে। হয়তো বললাম যে আজকে এনসিএন্টের আমাদের ডিসকাশন হবে, তো এই টপিকটা পড়ে আসবো, 4 জনে 4 রকম বই। এবার ধরা গেলো হুম। কোনো একটা কোশ্চেন করলো, আমার একটা বন্ধু কোশ্চেন করলো ওর বই থেকে পড়া, সেটা হয়তো আমার হুম। বইয়ে নেই। আমি হুম। হয়তো কোশ্চেনটা পারলাম না। আমার একটা সাইকোলজি কাজ হুম। করবে যে আমার বই হয়তো ভালো না। এই বই কিন্তু আমার দু একদম। তিনবার পড়া হয়ে গেছে, এর উপর আমার একটা দক্ষতা আছে, কিন্তু তারপরে মনে হবে যে ওই ওই বই থেকে যেহেতু পারলাম না, হয়তো ওই বইটা ভালো। তখন আমি কি করবো, আমার হুম। বই বন্ধ করবো, ওই বইটা নিয়ে আবার নতুন করে পড়া শুরু করবো। ঠিক আছে। একদম। এবার হয়তো 1 মাস পরে গিয়ে আরেকজন একটা কোশ্চেন করলো, যে তৃতীয় ব্যক্তি, তার একটা কোশ্চেন পারলাম না। এবার তাহলে আমার তার মনে হবে যে ওর ওর বইটা ভালো, আমি ওর বইটাও পড়ি। ঠিক। এইভাবে কিন্তু একটা এভার এন্ডিং প্রসেস শেষ হবে না। আর হুম। আহ, তো আমি বলবো রিসোর্স অবশ্যই লিমিটেড দেখো। এবার এই কোশ্চেন আরেকটা জিনিস বলবো, আমি আমি প্রথমে যে ভুলগুলো করেছিলাম, আমিও ইতিহাসে 4 5টা করে বই পড়তাম। তো আমার ইগোতে আচ্ছা। লাগতো যদি কোনো কোশ্চেন না পারতাম, এরকম একটা ব্যাপার ছিল। এবার একটা কোশ্চেন দেখেছিলাম মেইনসে, কিছুতেই পাচ্ছিলাম না কোনো জায়গায়। তো পড়তে 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 আচ্ছা। আমি দেখলাম ইতিহাসের যে 5 সাবজেক্ট হয় কলেজে, পাসের যে ইতিহাস হয়, হুম। সেখানে যে প্রথম হুম। দ্বিতীয় তৃতীয় থার্ড সেমিস্টারের যে বই, সেই বই থেকে কোশ্চেনটা করা। আমাদের তো এটা পড়া সম্ভব না। আর কোশ্চেন করছে 4 5 জন প্রফেসর, তারা বিভিন্ন রকম বই একদম। ঘেটে কোশ্চেন করছে, আমার তো প্রত্যেকেরটা পড়া সম্ভব না। ওর জন্য বই তুমি একটা কি খুব বেশি দুটো লিমিটেড রিসোর্স রাখো, সেগুলোকে বারবার পড়ো। যে আমার থিওরি ছিল এটা, এবার আমি বইয়ের কথা বলছি। ইংলিশ দিয়ে হুম। শুরু করলে আমি ইংলিশে পড়ছিলাম আহ আরিয়ান্তের যেটা আছে, ইংলিশের একটা বই আছে। আহ হুম। নামটা ঠিক মনে পড়ছে না এই সময়। উম, এই 120 কি 30 টাকা দাম আরিহান্তের। এই গুগলে আচ্ছা। মানে অ্যামাজনে মান্থলি পেয়ে যাবে। এসপি বক্সি, এসপি বক্সি মনে পড়ছে, রাইটারের নাম এসপি বক্সি।
ইংলিশের ক্ষেত্রে সিওসি ভালো করতাম। ইতিহাসের ক্ষেত্রে এনশিয়েন্ট মেডিভেলের জন্য পুনাম দালাল দাহিয়া, আর মডার্ন ইন্ডিয়ার জন্য হচ্ছে রাজীব ভাই। আর যাদের বাংলায় যাদের সুবিধা তাদের বলবো জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে। সবকিছু থাকে, হুম, এনশিয়েন্ট মেডিভেল আর আধুনিক সবটাই থাকে। ভূগোলের জন্য আমি প্রথমে ফলো করেছিলাম কার্তিক চন্দ্র মন্ডল, সেটা ইংলিশেও আছে বাংলাতেও আছে। আর তারপরে কার্তিক চন্দ্র মন্ডল সাফিসিয়েন্ট মনে হয়নি আমার, তার জন্য আমি এক্ষেত্রে আরেকটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে পেরিয়ার পাবলিকেশনের অরবিন্দ কুমারের একটা বই হয়, সেটা বলছিলাম ভূগোলে। এই দুটো কনস্টিটিউশনে একটাই বই, অনানন্দ লক্ষ্মীকান্ত, সেটা বললেই হুম, যথেষ্ট আমার মনে করি। তুমি যদি জানতে চাও তার জন্য তুমি এক্সট্রা পড়তে পারো, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য লক্ষ্মীকান্ত না। আর বাংলা হুম, ইকোনমিক্স এর ক্ষেত্রে আমার প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, যদি ইকোনমিক্স কোনোদিনই পড়িনি, মানে ফার্স্ট এখানে এসে আমার এনকাউন্টার ইকোনমিক্স এর সাথে। তো বিভিন্ন ইংলিশ বই আমার সুরা হচ্ছিল না, তারপর আমি তোজাম্মাল হোসেনের একটা বাংলা বই আছে ইকোনমিক্স, একদম লুসিড ভাষায় হুম, বাংলায় লেখা। তো যাদের একদমই অসুবিধা হচ্ছে তোজাম্মেল হোসেন দিয়ে শুরু করো, আমি বলছি তোজাম্মেল হোসেন দিয়ে কিন্তু ক্র্যাক হবে না। এবার হয়তো 20 থেকে 30% তোমার কাজে লাগবে, কিন্তু তোমার ইকোনমিক্স যে ভয় সেটা কাটবে তোজাম্মেল, একদম শিওর। তোজাম্মেল দিয়ে শুরু করে তারপর তুমি নিতিন সিংহানিয়া বা রমেশ সিং যেটা ইচ্ছা পড়তে পারো। আমি নিতিন সিংহানিয়া পড়তাম, রমেশ সিং আমার একটু কঠিন মনে হতো, তো আমি পড়তাম না। আর এবার যদি বলি সায়েন্সের ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া আরিহান্তের যে বইটা আছে, যারা সায়েন্স হুম, ব্যাকগ্রাউন্ডে হুম। তাদের জন্য যথেষ্ট। আর যারা আর্টস এর তাদের বলবো 9-10 এর যে বইগুলো আছে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স, ওগুলো আগে পড়ে বেস ক্লিয়ার করে তারপরে তোমরা ওই আরিয়ান্তের এনসাইক্লোপিডিয়া যেটা সেটাতে যেতে পারো। আর এবার যদি বলি যে এমসিকিউ, এমসিকিউ এর ক্ষেত্রে আমি বই ফলো করতাম, সেটা দিশার 10,000 এমসিকিউ একটা বই আছে সেটা। হুম, আর তার সাথে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা আরিয়ান্তের পাওয়া যায় এমসিকিউ বই, সেটা তুমি কিনে পড়তে পারো। দিশাটা আমার প্রিলিমিনারি যেটা বলছিলাম, আমার দিশা এমসিকিউ বইটা ছিল। এই তো আমার আচ্ছা, লিস্ট। আচ্ছা। আহ, তো নেক্সট যেটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনার মানে হিস্ট্রির একটু যদি স্ট্র্যাটেজিটা বলেন, মানে কিভাবে তৈরি করেছিলেন, কারণ আমার মনে হয় প্রত্যেকটা অ্যাসপিরেন্ট সবচেয়ে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে হিস্ট্রি পুরো প্রিপারেশনে। এবং তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা করেছিলেন একটু যদি বলেন, কিভাবে তো আহ, তাড়াতাড়ি করা যেতে পারে এটা কমপ্লিট। প্রথমে যেটা বললাম, আমিও ওই সবার মতো 4টা 5টা বই পড়তাম। জীবন মুখোপাধ্যায়, পাসের কোর্সের যত বই, যা যা থাকে হুম, ইতিহাসের জন্য যা যা থাকে সবই পড়তাম, কিন্তু জিনিসটা দেখতাম কিছু মাথা থাকে না, এত কিছু পড়ার পরে। তারপর আমি রিসোর্স কম করলাম। এবার এনশিয়েন্ট মিডিভেল যে পার্টটা থাকে সেখান থেকে ডাব্লিউবিসিএস টা ট্রেন, এনশিয়েন্ট থেকে কোশ্চেন একদম কমই থাকে। তো পড়তে তোমাকে অবশ্যই হবে, যেহেতু ইতিহাস একটা ক্রোনোলজিক্যাল একটা সাবজেক্ট। ফার্স্ট থেকে যদি না জানো তুমি কানেক্ট করতে পারবে না। আমি একদমই বলবো না যে এনশিয়েন্ট পড়বে না, ওসব পড়বো না। এনশিয়েন্ট পড়তে হবে, তোমার সবই পড়তে হবে। জোর হিসেবে যদি বলি, অবশ্যই লাস্টের থেকে ফার্স্ট আর কি, মডার্ন ইন্ডিয়া সব থেকে বেশি জোর, তারপরে মিডিয়াভাল, তারপর এনশিয়েন্ট, টোটালি পড়তে হবে তোমাকে। এনশিয়েন্ট মিডিয়াল জন্য তুমি কলম দালাল বই দেখার যে বইটা যথেষ্ট। আর মডার্নের জন্য রাজী বাহির, এই দুটো বই পড়লে তারপরে তুমি, যদি মনে হয় যে সাফিসিয়েন্ট হচ্ছে না, তাহলে বলবো কৃষ্ণাদের যে যে বই আছে, সেই বই পড়ার দরকার নেই, সেই বই জাস্ট এমসিকিউ গুলো পড়ো, জাস্ট এমসিকিউ। তো বই আচ্ছা, তুমি আচ্ছা। অনলাইনেও পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, এত মোটা বই কেনার দরকার নেই। পিডিএফ এ হুম, পিডিএফ না পেয়ে জাস্ট এমসিকিউ গুলো সলভ করো কৃষ্ণাদের, আশা করি এনা। বই এই দুটোই বললাম, যে দুটো বললাম, আর জাস্ট এমসিকিউ। এবার শুধু ইতিহাসের জন্য না, আমি একদম ওভারঅলই বলে দিচ্ছি, টোটাল পড়ার ক্ষেত্রে তুমি যাই পড়ো। আচ্ছা, আমি প্রত্যেকটা সাবজেক্টকে মিনিমাম মানে বইকে 3বার করে পড়তাম। প্রথমবার যার ক্ষেত্রে হোক, মানে আমি ইতিহাস না কিন্তু সবকিছু বলে দিচ্ছি একদম। যে কোনো বই, হয়তো একদম। আমি আজকে রাজীব রায় নিয়ে বসলাম, প্রথম শুরু করলাম, প্রথম থেকে হুম, একদম লাস্ট অব্দি বইকে জাস্ট গল্পের মতো পড়বো। কি আছে বই, কোনো কিছু মাথায় না দরকার, জাস্ট পড়ে যাবো গল্পের বই যেরকম করে পড়ি, যে আচ্ছা আচ্ছা এরকম করে এগুলো হয়। পড়তে পড়তে একটা মজা চলে, যে হ্যাঁ আচ্ছা এটা হয়তো ইম্পর্টেন্ট, তোমার যা যা মনে হচ্ছে, তুমি হয়তো কিচ্ছু জানো না, তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে কিছু কোশ্চেন দেখাও নি, কিছু না, জাস্ট আজকে শুরু করবে, একটা হাইলাইটার নিয়ে বসো, তোমার যা যা মনে হচ্ছে আচ্ছা এটা হয়তো ইম্পর্টেন্ট লাগাই, তুমি করে ফার্স্ট টু লাস্ট একবার বলো ওইটা। হ্যালো, সেকেন্ড রিভিশন যখন আসবে, এটা হাইলাইটার না, অন্য হুম, একটা কালি না, ওই কালারের না, অন্য কালারের। সেম আমার গল্পের মতো পড়ো, এবার পড়তে পড়তে মনে হবে যেটা হয়তো এই পয়েন্টটা আগের বার মিস করে গেছিলাম, এটাও ইম্পর্টেন্ট, সেটা দেখাও আলাদা কালিতে। হয়ে গেলো হুম, দুবার থরোলি নিয়ে তোমার মোটামুটি বইয়ের উপর দক্ষতা চলে আসলো। এবার থার্ড তুমি কি করবে, জাস্ট এবার তুমি ভিতরে নেওয়া শুরু করো নলেজটা। আচ্ছা আচ্ছা এটা লাগিয়েছিলাম, এটা ইম্পর্টেন্ট, এটা পড়লাম। সেকেন্ড হয়তো অন্য খালি যেটা ছিল, আচ্ছা আচ্ছা, এটা মিস করে গেছিলাম পরের বার, এটাও ইম্পর্টেন্ট। এইভাবে এবার তুমি এবার গল্প বাদ দিয়ে যেটা পড়ার মতো, যেটা স্টুডেন্ট যেভাবে পড়ে সেভাবে পড়লে 3 নাম্বার গেল, 3 নাম্বার।
এই 3 বার তোমাকে টোটাল রিডিং করতে হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। এইবার তুমি আসো এমসিকিউ বইতে। এবার তুমি একটা করে চ্যাপ্টার ভাগ করো। বললাম আজকে আমি মোগল সাম্রাজ্য পড়বো, মোগল সাম্রাজ্য বের হুম, করলাম। মোগল সাম্রাজ্যটা আমি ফার্স্ট টু লাস্ট করলাম, হয়তো সকালবেলা মোগল সাম্রাজ্য শেষ, একদিনে যথেষ্ট চ্যাপ্টার পড়ার জন্য, 3 ঘন্টা নিয়ে করলাম। এবার তুমি এমসিকিউ বইটা না, যে এমসিকিউ যে কোনো বই হতে পারে বিশাল, সেইখানে মোগলের চ্যাপ্টারটা বের করো। এবার কোশ্চেন গুলো সলভ করা শুরু করো, কারণ তুমি সকালেই পড়েছো। এবার ওর মধ্যে হুম, হয়তো 50% কোশ্চেন তুমি একদম ইজিলি পারবে, কারণ সকালেই পড়া, একদম রিভিশন দেওয়া। তার মানে ওই কোশ্চেন গুলো কি তোমার তোমার মাথায় কিন্তু ঢুকে গেছে, তুমি আর কোনোদিন আনতে হুম, পারবে না ওইসব কোশ্চেন। সেকেন্ড কিছু কোশ্চেন আসবে যেগুলো তুমি মাত্রই পড়লে কিন্তু মনে করতে পারছো না, মানে পড়াটা ঠিকঠাক হুম, হয়নি। তার মানে এই জিনিসগুলো আমার রিভিশনের দরকার আছে, সেই জিনিসগুলো মার্ক করো। এই কোশ্চেন গুলো আমার হুম, রিভিশনের দরকার, আর একটু পড়লে আমার হয়ে যাবে। থার্ড কিছু কোশ্চেন এরকম পাবে, তুমি মাত্র সকালে বই পড়লে কিন্তু শোনোইনি হয়তো কোশ্চেন, এটা বলেছিলাম যে ওই বন্ধুর বইয়ে হয়তো ছিল কোশ্চেনটা, এরকম কিছু জিনিস পাবে। ওই জিনিসটাকে সঙ্গে একদম। সঙ্গে নিয়ে তোমার বই তুমি নোট করো, এই জিনিসটা আমি নতুন পেলাম, এই জিনিসটা আমার বই নেই। তাহলে তোমার কি হচ্ছে, তোমার বইয়ের যা পড়া ছিল সেটা তো ছিলই, তার সাথে নতুন যা ইনফো পেলে সেটাও তুমি তোমার বইয়ে, তোমার বইয়ে যদি 80% থেকে থাকতো, আরো 10% তুমি অ্যাড করে দেবে, তাহলে ওই বইয়ের মধ্যে 90% চলে আসবে। এরপর যখন আরেকটা এমসিকিউ বই নিলে সেম ভাবে আরো 10% যোগ করো। এভাবে তোমার একটা বইকেই তুমি কি করো, আস্তে আস্তে সমৃদ্ধ করো। যত বারবার তুমি রিভিশন দিচ্ছ তোমার জিনিসগুলো কি হচ্ছে। টোটাল জিএস একদম। এর ক্ষেত্রে আমার এই থিওরিটা কাজে লাগতো। এই জন্য আমি একবারে বলে দিলাম, সে ইতিহাস হোক, ভূগোল হোক, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সব সেম ভাবে। এভাবে করলে আশা করি, অ- তোমাকে বারবার করতে হচ্ছে অবশ্যই বোরিং জিনিসটা, যে 4-5 বার করতে হচ্ছে, কিন্তু আশা করি এরপরে তোমার আর কিছু দরকার হবে না। একদম, একদম, একদম। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি করতেন যদি একটু বলেন? কারণ পিএসসি তো কোনো রুলই ফলো করে না, মানে এখন তো দেখা যাচ্ছে যে 2-3 বছরের আগের কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিচ্ছে, রিসেন্ট মেন্স যেটা হলো। তো হম হম। সেক্ষেত্রে হোয়াট স্ট্র্যাটেজি? তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে কোনো একটা ওয়েবসাইট ফলো করো, নর্মাল ডেইলি যেটা। তো আমার ক্ষেত্রে আমি ওই স্বপ্ন.in একটা পাতি ওয়েবসাইট বলতে পারো। তো অনেকে দেখলে হাসবে যে এই ওয়েবসাইট দিয়ে এত চাকরি পাওয়া যায়, দেখলে মনে হবে যে কিচ্ছু নেই ওয়েবসাইটে। ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো, জাস্ট এক লাইন আচ্ছা। থেকে, ডিটেলসও থাকতো না। ওটা তুমি ডেইলি রাত্রে ট্যাবলেটের মতো করে সব পড়া শেষ। কারেন্ট অ্যাফেয়ার্স কোনো পড়াশোনার মধ্যেই দেখা যাবে না। তো রাত্রে ঘুমানোর আগে ওরকম ওষুধ খাই সেরকম হয়তো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে তুমি শুয়ে পড়লে, জাস্ট ঘুমানোর আগে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কতক্ষণ লাগবে দেখতে, 10 মিনিট খুব বেশি। তার মানে কি তুমি হ্যাঁ, হ্যাঁ। ডেইলি জাস্ট আপডেটেড থাকলে যে কি হচ্ছে, আচ্ছা আজকে আজকে এটা হলো শেষ। 1 মাস গেল, 1 মাসের শেষে ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর ওই স্বপ্ন রটিনে একটা কম্পাইলেশন দেয়। এতে আবার কি হয়, জিনিসগুলো ভাগ ভাগ হয়ে গেল, হয়তো পুরস্কার এক জায়গায়, মৃত্যুগুলো এক জায়গায়, বা হয়তো অলিম্পিক হচ্ছে, অলিম্পিকের একটা সেকশন এক জায়গায়, বুকস অথার্স এক জায়গায়। তুমি মাসে কিন্তু ডেইলি 10 দিন 10টা করে পড়েছিলে প্রতিদিন একটা, সেটি এবার তোমার মাসে জমে হয়ে গেল। তো মাসে একবার রিভিশন হয়ে গেল মাসের রিভিশন। এইবার তুমি কি করবে, দিশার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই পাওয়া যায়, যেটা কোয়ার্টারলি বের হয়, 3 মাস পর পর বের হয়। তার মানে ওই 3 মাস তো তুমি ওই কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছিলে স্বপ্ন রটিনের, এইবার ওই দিশার বইটা নিয়ে তুমি 3 মাসে আরেকবার রিভিশন দিও। এই হচ্ছে তোমার হুম। একদিনের কারেন্ট অ্যাফেয়ার্স, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এভাবে করতে করতে তুমি 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লিয়ার করো। না, আর এক এবার যদি মাসের 3-4 বছর, মানে এক এক হ্যাঁ বলো বছরের বলো। কারেন্ট অ্যাফেয়ার্স কি? বলছি, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কি এনাফ? হ্যাঁ যথেষ্ট। যেটা তুমি বললে 2-3 বছর আগে, সেটা কারোর কিছু করার থাকে না। হয়তো এবার যদি যাদের লেন্দি প্রিপারেশন, আমার যদি ধরি 4 বছর প্রিপারেশন, তো তার মধ্যে যদি আমার যদি টেনশন ক্ষমতা থাকে, কারণ ওই কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আমার পড়া জিনিসটা, এই 4 বছরের মধ্যে আমার প্রিপারেশন হচ্ছে, 2 বছর কোশ্চেন আগেও আসে, যারা নতুন তাদের একটু অসুবিধা হবে, কিন্তু যারা পুরোনো ছাত্র তাদের জিনিসটা অবশ্যই পড়া। যদি টেনশন করতে পারো তাহলে ভালো, না হলে নেই, কারণ সবই তো তোমাকে 2 বছর আগে দেবে না। এবার তাই বলে আমি তো এখন 3-4 বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি না, সেটা একদমই সাইন্টিফিক হবে না। তো তুমি ওই 10 মাস থেকে 12 মাস করে দাও, যেগুলো বাইরে আসবে যদি হয় হবে, না হলে নেই। 1 বছরে না। আচ্ছা। আর এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি ফলো করেছিলেন যদি একটু বলেন? এনভায়রনমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেক একসঙ্গে, সায়েন্স অ্যান্ড টেকটা তো বললেন, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড তো টেক, এনভায়রনমেন্ট। সায়েন্সের ক্ষেত্রে যেটা, এনভায়রনমেন্টের ক্ষেত্রে অনিশ চট্টোপাধ্যায়ের একটা বই পাওয়া যায়, বেঙ্গলি। শঙ্কর আইএস এর বই সবাই পড়ে, কিন্তু প্রচন্ড বাল্কি একটা বই। বাল্কি। এত সময় আশা করি, হ্যাঁ, এত সময় দেওয়া ঠিক হবে না যদি, আমাদের ক্ষেত্রে আমাদের বেলা হয়তো এসেছিল, কিন্তু কোনোবার নাও আসতে পারে। এইসব জিনিস আনপ্রেডিক্টেবল, সায়েন্সের পেপারটাই আনপ্রেডিক্টেবল, কোন বছর কোনটার থেকে বেশি দেবে। কোনোবার হয়তো ফিজিক্স ঠিক। এর 90টা সত্য, কোনোবার কেমিস্ট্রি সত্য। এক্ষেত্রে হুম, অনিশ চট্টোপাধ্যায়ের একটা বই পাওয়া যায়, এই পাতলা হ্যান্ডি একটা বাংলায় লেখা বই। তা আমি এই বইটা ফলো করছি। হুম, ওই বই আশা করি যথেষ্ট, যতটুকু থাকে। আর অবশ্যই প্রিভিয়াস ইয়ার সব বই, ডাব্লিউবিসিএস এর যা প্রিভিয়াস ইয়ার থাকে
সলভ করো, আর বাকি যা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে হয়ে যাবে। এনভায়রনমেন্টের একটা সেকশন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, ওটা বললেই যথেষ্ট। আর স্ট্যাটিক জিকের জন্য কি কিছু এক্সট্রা করেছিলেন? স্ট্যাটিক জিকের জন্য এই লুসেন্টের পেছনে একটা জিকে পার্ট আছে। হুম লুসেন্টের যে হুম হুম ইংলিশ হুম বইটা হয় সেখানে পেছনে একটা জিকে পার্ট থাকে। দিশারও একটা স্পেসিফিক্যালি বের করেছিল ওই মোমেন্টে, এখন জানি না আছে কিনা। ও শুধু জিকের জন্য একটা বই বের করেছিল দিশা, ওই শুধু স্ট্যাটিক জিকে। আচ্ছা। ওই দুটো জিনিস ফলো করতাম, ওই লুসেন্টেরটা আর দিশার যে জিকে বইটা সেটা পড়ে করতাম শুধু জিকের জন্য। এই যেটা আচ্ছা। আসছে মানে তোমার যে জিকের যে পার্টটা বলছো ওই পেপারটা টোটালটাই ওই সায়েন্স জিকে যেটা থাকে, হুম পেপারটা কি হয় হুম মানে হুম। কারেন্ট অ্যাফেয়ার্স সাথে পড়লে আশা করি হয়ে যাবে আর কি। নর্মাল যা বই পড়ো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, পুরো বোর্ড হুম। করে হয়ে যাবে যতটুকু। আহ, আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে এবার একটু আসি একটু ডিটেলে, একদম মানে আহ, কেউ অ্যাভারেজ ম্যাথে, তো সে বাই দ্য ওয়ে আপনার 2021-এ মানে অ্যাটেম্প কত ছিল আর কত মোটামুটি পেয়েছিলেন আপনার ক্ষেত্রে? অ্যাটেম্প ছিল 180 ম্যাথের পেপারে, আর হয়তো স্কোর 165-66 এরকম ছিল, 8-9টা একটু ভুল হয়েছিল হয়তো। যাই হোক, ওয়ান আচ্ছা। সিক্সটি ফাইভ সেভেন্টি এরকম ছিল স্কোর ম্যাথের পেপার। হিউজ, হিউজ একটা বিশাল। আচ্ছা, কেউ এরকম স্কোর কিভাবে করতে পারে? আপনি যদি একটা গাইডলাইন দেন, কারণ আমি এটা ইটসেলফ আলাদাভাবে, মানে আমাদের একটা ক্লিপস বলে চ্যানেল আছে, সেখানে আমরা বিভিন্ন এরকম ছোট ছোট ক্লিপস করে এগুলোকে আপলোড করি, যাদের বেশি সময় নেই দেখার তারা দেখার জন্য। তো আমি এটা ইটসেলফ আলাদাভাবে ছাড়বো। তো আপনি যদি একটু বলেন যে ম্যাথের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে এবং ডিটেল, মানে আপনি যদি এরকম দাদা হতেন, আপনার ভাই সে ধরুন ম্যাথে এত ভালো নয়, তো তাকে আপনি কিভাবে গাইড করতেন যে যেটা করলে অব্যর্থ ভালো হবেই, এরকম একটা ব্যাপার, এবং কোট আনকোট সেন্ট্রাল বা স্টেটের চাকরি পাবে সে, তো একটু যদি বলেন। যদি মানে মিডিয়াম ছাত্র হয়, যারা হয়তো ম্যাথে দুর্বল, দুর্বল না বললেও মানে স্বাবলম্বী না ম্যাথে যারা, তাদের জন্য প্রথমে বলবো অবশ্যই শর্ট টার্ম মেথড ফলো করতে না। প্রথম আমার রিকোয়েস্ট বলতে পারো, বা অ্যাডভাইস যাই হোক। হয়তো তো সবার একটা তাড়া থাকে যে তাড়াতাড়ি করতে হবে, এত সময় দিতে পারবো না, কিন্তু যেহেতু তোমরা ম্যাথে দুর্বল আর এই জিনিসটা মানতেই হবে যে প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে 50% ম্যাথই থাকে। মেইনসে না থাকুক, একদম। প্রিলিমিনারি পাস করতে হলে তোমাকে ম্যাথ পাস করতে হবে। ডাব্লিউবিসিএস হয়তো কম থাকে, কিন্তু মেইনসে কি কিন্তু 200 নাম্বার মানে একটা বিশাল ব্যাপার। 50% না হোক, 1800-র মধ্যে কিন্তু 200 নাম্বার ম্যাথ করা মানে বিশাল মেন্টালি একটা টাফ একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথমে শর্টকাট টিকটা আগে বাদ দিতে হবে। তুমি প্রথম যে অন্তত যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই যদি নাও, তার যে প্রথম টু লাস্ট যে প্রথমবার যে বইটাকে সলভ করবে অন্তত বেসিক মেথডে করো। তা আমার আমার তরফ থেকে তোমাদের জন্য অ্যাডভাইস, বেসিকটা করো, যেটা প্রথমেই বললাম, তুমি কোনোদিন আটকাবে না। আর ম্যাথের ক্ষেত্রে কি হয়, 200টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতেও পারবে না। যারা খুব বেশি ভালো বা একদম পটু তারাই 200টা পারে, আমি 180টা করেছিলাম। অ্যাটেম্প যেহেতু করতে পারবে না, লাস্টের দিকে এরকম চলে একটা ইগো চলে আসে যে আমি এই অঙ্ক পারলাম না, আমি করবোই, এই জিনিসটা করা যাবে না পরীক্ষার ক্ষেত্রে। একটা অঙ্ক হচ্ছে না, তুমি স্কিপ করে যাও, তুমি মার্ক করে যাও, তুমি পরে এসে চেষ্টা করো যে ফার্স্ট টু লাস্ট একদম দেখা। সেগুলো 100 থেকে মানে 1 থেকে 200 অঙ্ক। পিএসসি অনেক সময় কি করে, হয়তো প্রথমে একদম হার্ড অঙ্ক দিয়ে শুরু করে, পিএসসি কোশ্চেন এরকম থাকে 50টা কোশ্চেন খুবই হার্ড, তোমার ওখানে সময়টা খেয়ে নিল। তারপর হয়তো তারপরে 20টা অঙ্ক একদমই সোজা, হয়তো তোমার 10 মিনিটে 20টা অঙ্ক হয়ে যাবে, পিএসসি কোশ্চেন এইভাবে করা থাকে। কিন্তু কোন জায়গায় হুম মানে একদম আটকে গেলে চলবে না। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি হয়তো 150 অব্দি গিয়ে কোশ্চেন গুলো খুব হার্ড আর হচ্ছে, আমি কি করলাম, স্কিপ হুম করে হয়তো একটা পেজ স্কিপ করে চলে গেলাম যে এখন হয়তো হার্ডই আছে, কিন্তু পরবর্তীকালে যখন আসলাম দেখলাম ওই পেজটা একদমই সব ইজি ইজি অঙ্ক। পিএসসি এরকম হুম মানে কিছু কিছু অঙ্ক মিলিয়ে দেয়, হয়তো 20টা অঙ্ক একদম হার্ড, 20টা একদম সোজা, এইভাবে। তো চেষ্টা করবে অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট টু লাস্ট একদম অঙ্ক করার। তো সব থেকে বাজে অভ্যাস যেটা, যে অঙ্ক মিলছে না আমি করবোই, এই জিনিসটা স্কিপ করা। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, যে অঙ্ক হচ্ছে না হচ্ছে না, তুমি স্কিপ করে পরেরটা যাও। এবার যদি যারা একদমই কাঁচা, তারা প্রথম থেকে একদম ফার্স্ট যে বইটা পড়বে একদম বেসিক দিয়ে অঙ্ক করো, যা নিয়ম হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা সরল সুদের ক্ষেত্রে যা নিয়ম, যে PTR/100 বা সময় কার্যের ক্ষেত্রে যে সব সূত্র, নর্মাল সূত্র ধরে যে ছোটবেলায় যে পড়তাম, হুম তারা প্রথম রিভিশনটা সেইভাবেই করো, একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার। সেকেন্ড বার থেকে তুমি কি করো, এবার একবার করার পর তুমি মক টেস্ট দাও শুরু করো ম্যাথে, একদম টাইম দেখে, হুম নিজের প্রতি অনেস্ট থেকে। 3 ঘন্টার একটা মক টেস্ট হয়, 3 ঘন্টা আমি কত স্কোর করতে পারছি, যদি 100 হয় 100। এরকম না যে 3 ঘন্টা বাড়িতে পরীক্ষা দিচ্ছি, মাঝখানে ব্রেক দিয়ে একটু গেলাম বন্ধুদের সাথে আড্ডা মেরে আসলাম, 8 ঘন্টা পরে এসে বসলাম, ওরকম না। 3 ঘন্টা তো 3 ঘন্টা, একদম আমি করতাম এটা নিজে, ঘরের দরজা বন্ধ করে 3 ঘন্টা করে দেখে।
কেউ তখন ঢুকতো না, তুমি এরকম একটা ব্যাপার। তুমি মক টেস্ট দাও, মিনিমাম একটা রেজাল্ট পাবে, হয়তো 100 হোক 90 হোক স্কোর হচ্ছে। এবার গিয়ে তুমি কি করো, বেসিক থেকে তুমি হালকা অ্যাডভান্স যাওয়ার চেষ্টা করো, যে এবার একটু শর্টকাট মেথড ফলো করি। আমি জানি বেসিকটা একদমই জানি, শর্টকাটে চেষ্টা করি শর্টকাটে করা যায় কিনা। শর্টকাট করছো হুম, তুমি, যদি শর্টকাটে হয়তো 50% নামাতে পারলে, বাকি হয়তো হচ্ছে না, বাকিটুকু তুমি তখন তোমার বেস যা শিখেছিলে তুমি বেসিক মেথড ফলো করো। যেখানে 50% থেকে বাকি 20% যদি করো, 70% হলো, স্কোরটা একটু ইমপ্রুভ করলো। এইভাবে ঠিক। করতে করতে, আর ম্যাথটা টোটালটা প্র্যাকটিস প্র্যাকটিস তোমাকে করতে হবে। যা প্রথমেই বলেছিলাম যে যাদের ক্ষেত্রে ম্যাথ দুর্বল, দিনে তোমাকে 2-3 ঘন্টা করে ম্যাথে দিতে হবে। বাকি সাবজেক্ট তুমি করো, তার সাথে তুমি ম্যাথে দাও, আর অবশ্যই অবশ্যই ম্যাথে মক টেস্ট দাও। অনেকের একটা ধারণা থাকে যে পরীক্ষার হলে গিয়ে দেবো, এই জিনিসটা একদমই না। তুমি সপ্তাহে আগে একদিন করে নাও, রবিবার করে নাও বা শনিবার করে, তুমি একদম ঘড়ি দেখে নিজে অনেস্ট থেকে প্রিভিয়াস কোনো একটা কোশ্চেন নাও, যে ডাব্লিউবিসিএস যে কোশ্চেনটা, যে 3 ঘন্টার যেটা কোশ্চেন, সেটা নিয়ে তুমি একটা একটা করে মক দাও। তুমি গ্রাজুয়ালি তোমার ম্যাথ দেখবে ইনক্রিজ হচ্ছে। মকটা অবশ্যই হুম, দাও ম্যাথের ক্ষেত্রে। এরকম থিওরি নিয়ে কোনোদিনও যাবে না যে ডাইরেক্ট মেইনসে গিয়ে আমি ম্যাথ দেবো। এই জিনিসটা করো, মক দাও, প্র্যাকটিস করো, আর গো থ্রু দ্য বেসিক, বেসিক থেকে তারপর অ্যাডভান্স আস্তে আস্তে যাও। একটু সময় লাগবে জাস্ট, কিন্তু তোমার একবারের জন্য ইমপ্রুভ হয়ে যাবে। তখন তুমি একবারে তাহলে 3-4টে চাকরি পর করবে না আর কি, এরকম। অসাধারণ, অসাধারণ। আহ, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে একটু যদি ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা বলেন ইন ব্রিফ, মানে আপনার যতটা যা মনে আছে বা কিছু যদি একটু বলেন। প্রথমে বলছিলাম যে রেভিনিউ সার্ভিসে আমি রেভিনিউ ইন্সপেক্টর, যেটা আমি সিনিয়রসে ডকুমেন্টেশন করেছিলাম। তারপর আমি ওয়্যারলেসে কেন গেলাম, কারণ আমার একটা ধারণা ছিল যদি পুলিশে থাকি, যেহেতু ডিএসপি তে ইচ্ছা, তো একটা অ্যাডভান্টেজ পাবো। আমার সবকিছু প্ল্যানিং এ আগাচ্ছিল, এটাও একটা প্ল্যানই ছিল আমার ইন্টারভিউ, তো সেই জন্য আমার ওয়্যারলেসে আসা। না, আমি ওই সুখের চাকরি ছেড়ে, ডেস্ক জব ছেড়ে আমি ট্রেনিং করছিলাম 4 মাস এখানে। তো যাই হোক, এবার প্ল্যানিং ছিল সবই এক্সিকিউট হয়েছে, তো এটা হয়ে গেছিল। এবার আমার বোর্ডে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের আগে দিতে হয় যে কি চাকরি করি। আমি ছিলাম যে সাব ইন্সপেক্টর ছিলাম, তো ওই বোর্ডে একজন ডিআইজি ছিলেন। তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যে পুলিশ ছিলাম, তো আমাকে বললো কি চাকরি করাম, বললাম সাব ইন্সপেক্টর। বললো ঠিক আছে, তুমি তো আমার লোক, তাহলে তোমার ইন্টারভিউ আমি নিবো। আমার ইন্টারভিউ একদম শিফট হয়ে গেল। তো একটা 25 মিনিটের ইন্টারভিউ ছিল আমার টোটাল। তার মধ্যে ফার্স্ট 8 থেকে 10 মিনিট আমার ওনার সাথে ইন্টারভিউ হয়েছিল, বাকি সব মেম্বার। উনি নিজে আমাকে নিয়ে গেলেন আর কি, যে এর ইন্টারভিউ আমি নেবো। আর ওনার ইন্টারভিউ কোশ্চেন যা ছিল সব আমার ট্রেনিং রিলেটেড, কোনো অসুবিধা হয়নি। ট্রেনিং এ কি কি আচ্ছা। শিখছো আমাদের শেখাও, এটা মানে কি ওটা মানে কি, যেটা আমার চ্যানেলাইজ করা ছিল, আমি চ্যানেলাইজ করেছিলাম ইন্টারভিউটাকে, যে হ্যাঁ পুলিশ রিলেটেড জানো, আমার ওয়্যারলেসে আছি। চলে গেলো। আমার 10 মিনিট হয়ে চলে গেল, একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেল। তারপরে যারা যারা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বাকি যারা ছিলেন, তারা 2 মিনিট 3 মিনিট করে কোশ্চেন করছিল। আর এই ক্ষেত্রে আমি বলবো, সব রকম মেম্বার থাকে বলে, কোনো একজন তোমাকে ভয় দেখাবে যে এটা পারছো না, তোমার দ্বারা হবে না, তুমি কিভাবে আসছো এই সার্ভিসে, কিভাবে, এরকমও কথা বলেছে যে তো গলার আওয়াজই নেই, কি পুলিশ হবে, তোমার গলা দিয়ে হচ্ছে না, হ্যাঁ, এরকম। আর পাশের থেকে একজন বলছে না না, তুমি অত চিন্তা করবে না, তুমি অত ঘাবড়াচ্ছ কেন, তুমি মানে আমরা কোশ্চেন করবো, তুমি অ্যান্সার দেবে। তো মানে সব হ্যাঁ, রকম মেম্বারই থাকবে। ওরা চেষ্টা করবে, একজন চেষ্টা করবে তোমাকে মানে ডাউন করার, একজন চেষ্টা করবে ওঠানোর। আর তোমার পাশে একজন থাকবে সাইকোলজিস্ট, উনি কিচ্ছু বলবেন না, জাস্ট তোমার লক্ষ্য করবেন গ্রাফ গুলো, কিচ্ছু করবেন না। হুম, একজন থাকবে যে তোমার হুম, অ্যাক্টিভিটি লক্ষ্য করবে, যে কোন সিচুয়েশনে তুমি কিভাবে রিয়াক্ট করছো। হুম, তো হুম, আমার হুম, পিএসসি ইন্টারভিউ দেওয়া ছিল, মিসলেনিয়াসে দিয়েছিলাম, আর এটা আমার সেকেন্ড ইন্টারভিউ। প্রত্যেকটা ক্ষেত্রে হুম, একই যেমন উপলব্ধি, যে তুমি কোশ্চেন না পারলেও তোমাকে চাকরি থেকে কেউ আটকাবে না। তুমি কোশ্চেন পারলে না তাই বলে তোমার চাকরি হবে না, এরকম কোনো ব্যাপার না। মিসলেনিয়াসে হয়তো আমি 50% কোশ্চেন অ্যান্সার দিতে পাইনি, তা আমার চাকরি হয়েছিল। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হুম, হয়তো একটু ভালো হয়েছিল, পুলিশ সার্ভিস, পুলিশে থাকার জন্য, কিন্তু তারপরেও কিন্তু সব অ্যান্সার পারি। আমাকে জিজ্ঞেস করেছে যে পক্সোর ফুল ফর্ম কি, আমি সেই মুহূর্তে বলতে পারছিলাম না। তো একবার আচ্ছা। চেয়ারম্যান খুব একটা রেগে গেল আমার উপরে, হ্যাঁ এই কোশ্চেন অ্যান্সার পাচ্ছ তুমি কিভাবে আসলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবার বলো। প্রোটেকশন অফ চাইল্ড এরকম কিছু একটা আছে না? হ্যাঁ, প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আর কি। ওই মুহূর্তে মনে পড়ছিল না, চেয়ারম্যান এরকম কথা বললেন যে এই কোশ্চেন কারণ আপনি কিভাবে আসলো, এটাও বললাম। কিন্তু ওই সময় যদি আমি মানে অন্য হয়ে রিয়াক্ট হ্যাঁ, করতাম, সেটা অন্য। তো আমি কিন্তু তারপর কুল থাকলাম। আমি মনে করলাম, ম্যামকে বললাম একটু টাইম দিন, আমি বলছি। টাইম নিলাম, তারপর আমি টোটাল অ্যান্সার দিলাম। আর বললাম গুড। এই জিনিসটা মেনটেন করতে হবে আর কি, যে ওনারা তোমাকে ক্যারি আউট করার চেষ্টা করবে, কিন্তু হওয়া যাবে না। তুমি কাম কম্পোজ থাকো, সব রকম মেম্বার পাবে। কেউ একজন তোমাকে পুশও করবে, কেউ আবার নিচেও নামাবে। তো ভালো হবে, জাস্ট মানে ওনাদের সাথে সময় কাটাবে না। এটাই ওদের থিওরি, এটাই যে 20-25 মিনিট থাকবে ওনাদের সাথে সময় কাটাবে। ওই পাশের যে সাইকোলজিস্ট উনি দেখবেন যে তুমি কিভাবে কি রিয়াকশন দিচ্ছ না দিচ্ছ, ওটাই। কি কোশ্চেন পারলে না পারলে সে ম্যাটার করে না।
আর যদি প্রিভিয়াস একটা জব থাকে তাহলে তো অবশ্যই যে না, আমাকে দিয়ে বোঝা যাচ্ছে যে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ইন্টারভিউটা মিনিমাম 40% হলেও ওই রিলেটেড কোশ্চেন আসবে, আচ্ছা অ্যাডভান্টেজ থাকে যাদের প্রিভিয়াস জব থাকে। আচ্ছা আচ্ছা, আমার একটা মানে ফ্রেন্ড, তার খুব এটা নিয়ে কনসার্ন। সে আমাকে স্পেশালি জিজ্ঞেস বলেছে যে আপনাকে বলার জন্য। সেটা হচ্ছে যে তার একটু হাত ঘামার একটু সমস্যা রয়েছে। মানে কোনো একটা আচ্ছা, ডিফারেন্ট লোকেশনে কারোর সঙ্গে কথা বললেই প্রচুর হাত ঘামে, এবং সেটা কি সামহাউ কোনোভাবে এটা শো করবে যে মানে সে খুবই নার্ভাস বা এরকম কিছু? স্বাভাবিক, যেহেতু হাত খুব ঘামে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, বা এটা কি খুব নেগেটিভলি ইম্প্যাক্ট করবে বোর্ডে? আপনার অ্যাডভাইস জানতে চাই। আমাদের ইন্টারভিউতে বসার একটা পশ্চারে থাকে নির্দিষ্ট, যেটা সবাই জানে যে হাতটা এরকম মানে হাঁটুর উপর থাকে। তো যদি হাতও হুম ঘামে, হুম আশা করি যে ওর হাতের দিকে নিশ্চয়ই বোর্ড মেম্বার নজর থাকে না। টোটাল মানে আচ্ছা তুমি ধরে নাও এইটুকু এরিয়াতেই ওদের ফোকাসটা থাকে, মেনলি মুখের দিকে ফোকাসটা থাকে। তো হাত ঘামুক পা আচ্ছা ঘামুক, যদি যদি ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক থাকে আশা করি কোনো প্রবলেম হবে না। হাতের দিকে নজর যাবে না। But অবশ্যই মানে নড়াচড়া করা যাবে না। হাত হুম ঠিকঠাক ঘামুক, অসুবিধা নেই। তো মুখের ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক থাকুক। এই মুহূর্তে একটা বলবো, যদি নার্ভাস ফিল করেও সেক্ষেত্রে আমি বলবো, মানে এই ক্ষেত্রে একটা জিনিস থাকে ইন্টারভিউর ক্ষেত্রে, যে অনেকেরই ভুল করে, যে কোশ্চেন করে একমাত্র তার দিকে তাকিয়ে অ্যান্সার দাও। জিনিসটা হুম নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে। কোশ্চেনটা যে করছে হুম তুমি তার থেকে শোনো কোশ্চেনটা, যে হ্যাঁ উনি কোশ্চেন গুলো অ্যান্সার তুমি সবার দিকে তাকিয়ে দাও। এইসব কিছু ছোট ছোট জিনিস আর কি মেনটেন করা উচিত। যদি মানে আচ্ছা কেসটা যদি ঠিকঠাক মেনটেন করতে পারে, আশা করি সেদিকে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট যেটা আমার একটা একটু মানে জিজ্ঞাস্য রয়েছে, সেটা হচ্ছে যে আপনি মেনশন করলেন যে ইউ মানে আপনার একটা রিলেশনশিপ ছিল ডিউরিং দ্য প্রিপারেশন। তো আমি একটু সেটা নিয়ে জিজ্ঞেস করতে চাই, কারণ অনেক স্টুডেন্টের এটা কোয়ারি থাকে যে এটা কি উচিত, ঠিক, নাকি এটা কি ভুল। তো আপনার ক্ষেত্রে সেটা কিরকম? আর বাই দ্য ওয়ে, মানে এটা কি একদম থ্রু আউট প্রিপারেশন ছিল, নাকি আফটার ইউ হ্যাভ ডান সার্টেন প্রিপারেশন দেন তারপরে এটা স্টার্ট হয়? একটু যদি সেটা নিয়ে বলেন, কারণ অনেক অ্যাসপিরেন্ট এখানে আমার মনে হয় যে এটার দ্বারা উপকৃত হবে। তো যদি একটু বলেন। তো থ্রু আউট ছিল না, আচ্ছা মিডিল থেকে বুঝতে পারো, প্রিপারেশন মোটামুটি করোনার ফেজে ছিল না। করোনার ফেজে প্রিপারেশনটা হয়ে গেছিল আমার, তারপরেই ছিল। তো আচ্ছা এক্ষেত্রে যাদের থ্রু আউট থাকে আমি বলবো যে যদি পার্টনার যদি তোমার মানে ঠিকঠাক থাকে, খোলাখুলি বলছি, যদি হ্যাঁ, মানে একদম। আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই থাকতে হবে। যে সে যদি, এবার হুম তুমি এত বড় একটা প্রিপারেশন নিচ্ছ, সেজন্য তোমার মানে দিনে 7-8 ঘন্টা তো দিতেই হচ্ছে প্রিপারেশন, এটা একটা স্ট্যান্ডার্ড একটা সময় দিতেই হয়। তারপর নিজস্ব একটা টায়ার্ডনেস থাকে, নিজস্ব বিভিন্ন চিন্তাধারা থাকে। আর একটা মানুষের একা থাকারও একটু দরকার, আমি এটা মনে করি। যে আমি আমি ডেইলি রাতে নিজের সাথে কথা বলতাম। মানে একটা কোট হুম করেছিল স্বামীবিবেকানন্দ, যে যদি ডেইলি নিজের সাথে কথা না বলো, তাহলে এই ওয়ার্ল্ডের বেস্ট যে তার সাথে তোমার কথা বলা থেকে বঞ্চিত হচ্ছে। নিজে হচ্ছে বেস্ট, নিজেকেও একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। তারপরে আবার যদি একটা রিলেশন থাকে সেখানে অবশ্যই সময় দেওয়া উচিত। তো উল্টো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে, নাহলে একার পক্ষে কোনোদিন সম্ভব না জিনিসটা। আমি, যারা হয়তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে পার্টনারের থেকে সেইভাবে মেন্টাল সাপোর্টটা পাচ্ছে না, যদি না পায় তাহলে তো অবশ্যই হ্যাম্পার করবি একদম। তো এখানে ভগবান না যে আমি সব দিকে মেনটেন করে ওদিকেও পাচ্ছি না এদিকেও পাচ্ছি না, যে সম্ভব। তো যাদের আছে তাদের বলবো অবশ্যই মানে পার্টনারের সাথে কথাবার্তা বলে আন্ডারস্ট্যান্ডিং করে ঠিক করো। আমার যে পার্টনার ছিল সে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং বলে এই জায়গায়। তো তাকে আমাদের সময় ভাগ করা থাকতো। এটা যদি বলি তিরিশ, যদি বলে আমাদের সময় ভাগ করা থাকতো। যে এই সময় যখন আমি আচ্ছা করবো সেই গুলো করবে। তার যদি কাজ থাকে কিছু, দুজনের ব্রেক টাইম একই টাইমে থাকতো। যে তোমার ওই সময় ব্রেক, আমার ওই সময় break। আমাদের যা থাকতো আমরা ওই সময় কথাবার্তা যা থাকতো শেয়ারিং টেয়ারিং হতো। তারপর আবার আমাদের কাজ এইভাবে, মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং করে রুটিন করে করতে হবে। জীবন সবকিছু মেনটেন করা উচিত। আহ একদম। আন্ডারস্ট্যান্ডিং দুদিক থেকে, একদিক থেকে অবশ্যই হবে না। এভাবে করা যায়। আমার সিজিএল ক্র্যাক করা আমার এই পার্টনারকে নিয়ে। ডাব্লিউবিসিএস হয়তো প্রথম দিকে ছিল না, কিন্তু সিজিএল আমি এই পার্টনারকে নিয়ে ক্র্যাক করেছি। তো এরকমও ছিল। আমি ওকে বলতাম, হয়তো বলছি আমি সবই, হয়তো আমাদের 20 মিনিট কথা হলো, আমি বলতাম "হ্যাঁ, আমি পরীক্ষা দিতে যাচ্ছি"। তো বলতো ঠিক আছে যাও, 1 ঘন্টা পর আবার কথা হবে। 1 ঘন্টা আমি পরীক্ষা দিয়ে আবার আসতাম, আবার 20 মিনিট কথা বলে আমার। তো এইভাবে চলতো। তো সেরা। সম্ভব, সবই সম্ভব। অসাধারণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে সে করে, সে কি জব করে নাকি হাউস ওয়াইফ বা কিছু? আর ও মানে তখন গ্রাজুয়েশন করেছে বিএতে, মানে বিএ বেঙ্গলি অনার্সে, আচ্ছা এখন মাস্টার্স করছে আর কি। এখনো মানে আচ্ছা অফিসিয়ালি মানে সোশ্যাল ম্যারেজ হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর কি। তো ওর বাড়িতে, আমি এখানে।
এখন এম এ করছে আচ্ছা, আর কি, বেঙ্গলিতে। অসাধারণ, অসাধারণ। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। মানে থ্যাংক ইউ। ম্যারেজ একদম অফিসিয়ালি যদিও হয়নি, বাট স্টিল অফিসিয়ালি হয়ে গেছে, কারণ মানে রেজিস্ট্রি তো অফিসিয়াল, হ্যাঁ, সোশ্যালটা হয়, অফিসিয়ালি সোশ্যালি হয়নি। সোশ্যালি হয়নি। হ্যাঁ। ইয়েস, ইয়েস, মাই ব্যাড, হ্যাঁ ঠিক। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমি যেটা একটু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে মক টেস্ট। মক টেস্ট কতটা জরুরি, একটু যদি ইলাবোরেট করেন, বা আপনি কতটা দিতেন? সব থেকে জরুরি মক টেস্ট অবশ্যই, কিন্তু প্রিপারেশন একটা ফেজের পর। তুমি প্রথম থেকেই না, প্রথম থেকে তোমার একটা জিনিসের টোটাল, হয়তো তুমি সিলেবাসই যাও, তুমি মক টেস্ট দেওয়া শুরু করলে অবশ্যই আশানুরূপ ফল হবে না, তখন তুমি হুম, ডিমোটিভেট হবে। যখন তোমার প্রিপারেশনটা মিনিমাম 1-2 বার কমপ্লিট, টোটাল সিলেবাসটা বললাম আমি যে ওই হুম, রিভিশনটা ফার্স্ট, হুম, যখন মিনিমাম হুম, 2 বার কমপ্লিট, তখন থেকে তুমি মক টেস্ট দেওয়া শুরু করো। আর অবশ্যই মক টেস্ট দেওয়া জরুরি, আর রেগুলার বেসিস। আমি যেটা করতাম, প্রতি সপ্তাহে লাস্টে মক টেস্ট দিতাম। আমার একদিন দেখা থাকতো জাস্ট মক টেস্টের জন্য, সেটা আমি অবশ্যই হুম, নিজে করতাম। আমি নিজে ওএমআর শিট জেরক্স করে আনতাম, নিজের ঘরে একটা দরজা আটকে আমি কোশ্চেন ডাউনলোড করে বা বিভিন্ন বই পাওয়া যায় মক টেস্টে, সেটা নিয়ে মোবাইলে টাইমার দিয়ে এয়ারপ্লেন মোড অন করে আমি নিজে নিজে মার্কস, নিজে পরীক্ষা দিতাম, নিজেই আবার মার্কস অ্যাসেস করতাম, যা যা কোশ্চেন ভুল হচ্ছে নিজে লিখতাম, কিছু নতুন ডাটা পেলে নিজের ওই বই লিখতাম, সবকিছু নিজে করতাম। আর একটা দিন রাখা হতো শুধু মকের জন্য। অবশ্যই অবশ্যই মক জরুরি, আর প্রত্যেকটা সাবজেক্টে জরুরি। এরকম না যে আমার যেটাতে বেশি আসছে ওটাই দিয়ে যাবো, নিজেকে মানে একটা ফেক কনফিডেন্স আসে না, এটা কম আসছে সেটাও দিতে হবে। তাহলে তুমি গ্র্যাজুয়ালি হুম, তোমার ওই ওএমআর গুলোতে থাকবে, তুমি মার্কসটা যে দিবে তুমি নিজে তোমার প্রোগ্রেসটা দেখতে পারবে প্রথম থেকে লাস্ট অব্দি। তো অবশ্যই প্রথমে এটা পিক পয়েন্টে মক টেস্ট দেওয়া দরকার নেই, পিক পয়েন্টে জাস্ট তুমি জাস্ট প্রিপারেশন নাও। যখন তোমার প্রিপারেশন হয়ে গেল, তারপর তুমি রেগুলার বেসিসে মক টেস্ট দেওয়া শুরু করবে। প্রত্যেক সপ্তাহে বলছি না যে সব মক টেস্ট দিতে, তুমি কোন এক সপ্তাহে ইতিহাস ভূগোলের পেপারটা দিলে, তার সাথে অঙ্কটা দিলে, আর এক সপ্তাহে আরো দুটো দিলে, কোন এক সপ্তাহে বাংলা ইংলিশ রাইটিং দিলে। মক টেস্টটা অবশ্যই রেগুলারলি দিতে যাও। শুধু অ্যাসেসমেন্ট হবে না, মক টেস্টে আরো কি হয়, কনফিডেন্স বিল্ডার হবে অবশ্যই, যেহেতু স্কোর বাড়বে তোমার। বা কমলেও কি হবে, তুমি কোন কোন জায়গায় খামতি হচ্ছে সেই জিনিসগুলো বুঝতে পারছো, তো ফায়দা তোমার। ওদিকে মানে তোমার কোনো লোকসান হবে না মক টেস্ট দিয়ে। যদি যদি স্কোর বেশি হয় বাড়ে, তাহলে অবশ্যই তুমি পজিটিভিটি পাচ্ছ, একটা মোটিভেশন পাচ্ছ, কমলেও কোন কোন জায়গায় হচ্ছে তুমি বুঝতে পারছো। আর একটা জিনিস যেটা হবে, নতুন নতুন ইনফরমেশন পাবে। বইয়ে যা তুমি পড়ে আসছো এনাফ না, মক টেস্টে গিয়ে এত রকম কোশ্চেন পাবে, তোমার কোশ্চেন ব্যাংক আরো সমৃদ্ধ হবে। ওটা তুমি এমসিকিউ তে করতে যেসব জিনিস নতুন হচ্ছে তুমি বইয়ে লিখছো, মক টেস্টে যদি সেরকম নতুন কোনো কোশ্চেন পাও সেটা তুমি নোট করো তোমার ওই বইয়ে। হয়তো ইতিহাসের কোনো একটা কোশ্চেন পেলে একদম নতুন, মক টেস্টে কোনো বইয়ে নেই, সেটা তোমার গেইন একটা এক প্রকার, সেটা নিয়ে তুমি তোমার ইতিহাসের নোট বইয়ে রাখো। এই জিনিসগুলো মক টেস্টের মাধ্যমে, মক টেস্ট দিলে তোমার ধরো আরো একসাথে আরো একটা দুটো এমসিকিউ বইও সলভ হয়ে যাচ্ছে, কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, প্লাস ফল্ট গুলো ধরতে পারছে। মক টেস্ট অবশ্যই জরুরি, হুম। সার্টেন টাইমের রেগুলার। আচ্ছা, মক টেস্ট কি মানে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে দিতেন, নাকি বই কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে? অনলাইনে যেটা বললাম প্রথমেই, অনলাইনের সাথে অত যুক্ত ছিলাম না, দিতাম অনলাইনে, কিন্তু অনলাইনের গুলো আমার খুব একটা মনে হতো না যে সিলেবাস ফলো করছে, মানে ওরা এত এক্সাম একবারে ফলো করে, তো স্পেসিফিক এক্সামে খুব একটা জোর দেয় না, মানে কোশ্চেন ব্যাংক গুলো খুব একটা কোয়ালিটির হয় না। ওদের কাছে এসএসসিও হুম, থাকে, পিএসসিও থাকে, রেলও থাকে, সবই থাকে। তো ওই সব কোশ্চেনে একদম। আমি এই ক্ষেত্রে বলবো অফলাইনে যে বইগুলো পাওয়া যায় সেগুলো বেশি কার্যকর। তো ডাব্লিউবিসিএস এর আচ্ছা, ক্ষেত্রেও এখন বিভিন্ন রকম বই বাইরে, তো আমাকে যদি বলে ফোকাস ডাব্লিউবিসিএস বই ফলো করতাম, ডাব্লিউবিসিএস উইনার বলে একটা বই আছে, এইসব বই পাওয়া যায়, তুমি আচ্ছা। বই কিনে দিতে পারো। আর বই কিনলে একটা সুবিধা কি হবে, ডাব্লিউবিসিএস এ আমাদের যেহেতু অফলাইনে এক্সাম দিচ্ছি, ওএমআর এ গোল করে সেই অভ্যাসটা তোমার হয়ে যাবে, এটা তুমি অনলাইনে হুম, দিতে হুম, থাকবে হুম, না। তুমি সিজিএল এর ক্ষেত্রে একদম। দিতে পারো, যেহেতু সিজিএল অনলাইনে, সেটা তুমি অনলাইনে দাও, কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অফলাইনে দিলে পরীক্ষার যে মানে হলের এক্সপিরিয়েন্সটা সেটা তুমি ফিল করবে। ওএমআর শিট নিজে বানিয়ে ওএমআর এ ফিল আপ করে পরীক্ষা দাও, আশা করি বেশি কাজে লাগবে। আচ্ছা, আহ, আচ্ছা, মানে আপনি কি নাইট আউল নাকি আর্লি বার্ড, মানে রাত জাগা নাইট অভ্যেস নাকি সকালে? নাইট আউল নাইট ছিলাম আউল। প্রথমত, নাইট আউল ছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন চাকরি বাকরি প্রথম দিকে হচ্ছিল না, এবার ওই এসআই বা ওয়্যারলেস এর দৌড় গুলো থাকতো পুলিশের, সকালে প্র্যাকটিস করতে যেতে হতো। তো প্রথম দিকে হুম, যে নাইট আউল ছিলাম, হয়তো বোরও হয়ে যেত পড়তে পড়তে, যে রাত্রি থেকে 2-3টে অবধি পড়তাম, কিন্তু পরবর্তীকালে সকালে উঠতে হতো মাঠে যাওয়ার জন্য। সেখানে 1টা 2টো অব্দি তো পড়তাম, 2টোর থেকে 5টা, 5 ঘন্টা ঘুমিয়ে আবার 7টার দিকে চলে যেতাম, হয়তো বিকেল বেলা একটু ঘুমিয়ে নিতাম। কিন্তু আমার মানে মেইনলি পড়াশোনা আমার রাতেই হতো, ওই 11টার পর থেকেই পড়াশোনা ঠিকঠাক হতো।
প্রথম দিক থেকে একদম বেশি ছিল, সেটা পরবর্তীকালে দৌড়ের জন্য একটু কমেছিল, কিন্তু নাইট আউট যায়। এখন সেটা অন্য ট্রেনিং সেন্টার হয় না, এখন দুপুরে 4টার দিকে উঠতে হয়, যে টাইমে আগে ঘুমাতে যেতাম সেখানে এখন উঠতে হচ্ছে। এখন হচ্ছে না, কিন্তু আগে নাইট আউট। সেরা, সেরা। আচ্ছা, আচ্ছা, একটা টিপিক্যাল ডে, মানে মর্নিং টু নাইট, যদি আপনি একটু শিডিউল বলতে পারেন, মানে যখন আপনি প্রিপারেশন করছিলেন তখনের যদি একটা মানে মর্নিং টু নাইট একটা শিডিউল আপনি বলেন, যে সকালবেলা কখন উঠতেন, কখন পড়তেন, কতটা পড়তেন, সেই সব। হচ্ছে পিক ফেজেই বলছি আমি, যেটা পিক ছিল, কারণ ওই সময় আমার পড়াশোনাও করতাম, প্লাস যেটা ওই ফিজিক্যাল যেটা মাঠের ক্ষেত্রে ছিল, এসআই দৌড় করছিল, সেই সময় দিয়েই বলছি। তো মোটামুটি 6টা থেকে 6:30টার দিকে উঠতাম ঘুম থেকে, 7টার দিকে চলে যেতাম মাঠে ফ্রেশ হয়ে। অত সকালে ওঠা সম্ভব ছিল না, যেহেতু রাত্রে পড়তাম, 4টা 5টার দিকে উঠতে পারতাম না। 7টার থেকে 1 ঘন্টা মাঠে সময় দিতাম, 8টা। সেখান থেকে এসে একদম স্নান ফান করে ব্রেকফাস্ট করে 9টার থেকে পড়তে বসতাম। 9টার থেকে প্রথমে টানা 2 ঘন্টা, 11টা অবধি। তারপরে হুম, ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে কিছু, 1 ঘন্টা ব্রেক, 12টার থেকে আবার 2টো অবধি 2 ঘন্টা। 2টো অবধি পড়ার পরে আমি যেহেতু 4 ঘন্টা পড়া হয়ে গেল, মোটামুটি ভালো একটা পোর্শন পড়া হয়ে যাচ্ছে। 2টোর থেকে হুম, দুপুরে লাঞ্চ করে মোবাইল দেখা, টিভি দেখা, যেসব কাজ থাকে, 4টা অবধি করে, এবার কোনো কোনো দিন হয়তো শরীর একদমই দিত না, হয়তো সকালে খাটনি বেশি হয়ে যেত, বিকেলে একটু ঘুমিয়ে নিতাম। তো আর হুম, কোনো কোনো যদি মনে হচ্ছে যে এনার্জি পাচ্ছি, পড়াশোনা করতাম, 1 ঘন্টা পড়তাম বা 1 ঘন্টা ঘুমাতাম। কিছু না কিছু হুম, করতাম। তো 4টা থেকে 6টা অব্দি কোনোদিন ঘুমাতাম, বা 4টা থেকে 5টা অব্দি পড়ে তারপরে ঘুমাতাম 1 ঘন্টা। 6টা অব্দি গেল, তারপরে উঠে আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চা ফা খেয়ে 7টার দিকে বসতাম। 7টার থেকে 9টা 9:30, 9টা অব্দি পড়তাম। 9টা অব্দি পড়ে এবার বন্ধুদের সাথে ঘুরতে বেরোতাম 1 ঘন্টা, 9টার দিকে। একটা রিফ্রেশমেন্ট হতো, সবার সাথে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে এসে তারপর খাওয়া দাওয়া করে টিভি ফিভি দেখে 11টার দিকে আবার বসতাম। তারপর যেটা নাইট আওয়ারের কাজ, 12টার থেকে আহ, 1টা 2টো অব্দি চা হতো। তো এইভাবে যদি ধরি, এই সকালে 2 2 4 ঘন্টা, বিকেলে আবার যদি আমি বিকেলে ঘুমাইও, যদি নাও পড়ি, সন্ধ্যেবেলাও যদি ধরি, 7টার থেকে 9টা 2 ঘন্টা, 4 2 6, প্লাস রাতে আবার 3 ঘন্টা, 9 ঘন্টা নর্মালি হচ্ছে সবকিছু। মাঠেও যাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে থাকছি, ফ্যামিলিকেও সময় দিচ্ছি, সব করে 9 ঘন্টা, 8 9 ঘন্টা হয়ে যেত আমার। এই ছিল স্কেডিউল। যখন দৌড়ছিলাম তখন তো ওই পড়াশোনাই করতাম। নেক্সট হচ্ছে যে মানে কখনো খুব ডিমোটিভেট বা লো ফিল করেছিলেন, মানে ডিউরিং দ্য প্রিপারেশন, যে আর হচ্ছে না, পাচ্ছি না, ভাল লাগছে না, এরকম কখনো হয়েছিল? তো তখন আবার নিজেকে কিভাবে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতেন? হয়েছিল, যেটা প্রথমে তুমি বললে যে যেহেতু 4 বছর খুব একটা সময় না, তো ওইসব দিন একদিনও অনেকটা সময়, মানে বেকারত্বের সময় একদম। খুব মনে হতো একদমই। তো প্রথমে 1 1.5 বছর খুব একটা মনে হয়নি, যখন জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম, তখনও মনে হচ্ছিল যে আমি, হ্যাঁ ছোট এখনো, সময় হয়নি, আবু বয়স হয়নি, দায়িত্ব না, তখন অব্দি ঠিক ছিল। যখন করোনা হিট করলো, কোভিডটা হিট করলো, তখন একটা অনিশ্চয়তা চলে এসেছিল, যে কি হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, চাকরি বাকরি কোনোদিন পাবো কিনা, কিন্তু প্রিপারেশনটা চালিয়ে গেছিল। তারপর যাই হোক, একটা লং ওয়েটের পরে পরীক্ষাগুলো শুরু হলো। আর পরীক্ষার পর পরীক্ষা চলতো, এই শিলিগুড়ি, এই কলকাতা, এই পাটনা, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতাম। সকালে দৌড়, সারাদিন পড়াশোনা। তো ওই রাত্রির টাইমে গিয়ে মানে মাঝে মাঝে ডিপ্রেশন আসতো, যে শুধু পরীক্ষায় দিয়ে যাচ্ছি, কোনো রেজাল্ট দিচ্ছে না, কিছু হচ্ছে না। মানে রেজাল্ট দিলে হয়তো লেট করছে। এবার একটা ধাপে তো পরীক্ষা হচ্ছে না, প্রিলিমিনারি পাস করো, তারপর দৌড় দাও, মেইনস পাস করো, ইন্টারভিউ হুম, পাস করো, তারপরে ফাইনাল রেজাল্ট, মানে বিশাল বড় একটা ধাপ। তো অবশ্যই অনিশ্চয়তা থাকতই, আসতোই। তো আমি যেটা বলতাম যে আমার মোটিভেটার আমি নিজে ছিলাম। তো আমার যে পড়ার জায়গাটা ছিল, অন্তত শো অফের কিছু না, আমার যে টেবিল থাকতো সেখানে লাগানো থাকতো ডিএসপি, আমার হতে হবে ডাব্লিউবিপিএস এর লোগো। আমার যে মোবাইলের ওয়ালপেপার ছিল সেটা ছিল ডাব্লিউবিপিএস, বা লক স্ক্রিন ডাব্লিউবিপিএস। মানে নিজেকে সারাউন্ড করে রাখতাম এরকম একটা জিনিসে, যে না আমি হয়ে গেছি, আমি ডিএসপি হয়ে গেছি, জাস্ট কি মানে ইউনিফর্মটা পরার অপেক্ষা, আমি ডিএসপি, আমি নিজেকে মনে করতাম আমি ডিএসপি। চলছে, এই প্রিপারেশন চলছে, এটা তো চলবেই, ডিএসপি হয়ে গেছি, জাস্ট কদিন পর আর কি জয়েন করবো। এরকম ভাবে, মানে এরকমও ছিল, ওই ছোট অ্যাম্বাসেডর গুলো পাওয়া যায় না গাড়ি, ওগুলো আমি পরা রঙে রাখতাম, যে আমি নীল বাতিতে চলবো। বিভিন্ন রকম, মানে নিজেকে যত ভাবে মোটিভেট রাখা যায় তার মধ্যেও আসতো, এরকম। অবশ্যই আসে। 8 ঘন্টা 1 ঘন্টা থাকতো, কিন্তু আমার যেটা থিওরি ছিল, হ্যাঁ আসুক, সেদিন ডিপ্রেশন আসতো আমি পড়তাম না, এরকমও ছিল হয়তো আমি 7 দিন পড়িনি, কিন্তু তারপরে যখন বাউন্স ব্যাক করবো, তখন যাতে আমাকে কোনো বিষয় পিছনে টান না করতে পারে।
এটা আমার থিওরি ছিল। এরকম না যে ডিপ্রেশন আসছে আমি পড়ে যাচ্ছি কিছুই দিচ্ছে না, সেরকম না। যখন যেটা সময় আমার যদি মনে হতো যে না, আমি লো ফিল করছি, আমি সেদিন পড়তাম না সারাদিন, বন্ধু বান্ধব সারা দেবে। কিন্তু আমার থিওরি ছিল যে যখন আমি বাউন্স ব্যাক করবো তখন যাতে আমাকে কেউ না করে। তাহলে ওই 7 দিনের যা গ্যাপ ছিল সেটা আমি ওই বাকি পরে পূরণ থিওরি ছিল। আহ একদম, একদম। সেরকম মানে বাইরের কোনো মোটিভেশন ছিল না। নিজের একটা, যেহেতু আমরা মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে থাকি, আমাদের একটা খিদে থাকে সবসময়, না অনেক কিছু খাইনি যেটা আমাকে পেতে হবে। তো এই জিনিসটা সবসময় পুশ করতো। এর থেকে বড় মোটিভেশন কিছু ছিল না আমার কাছে আর। সেরা। আ আচ্ছা, সম্পূর্ণ সেলফ স্টাডি তো আপনি করেছেন, কিন্তু তার সঙ্গে মানে গ্রুপ স্টাডিও আপনি বলছিলেন যে করেছেন। হ্যাঁ, তো ক্ষেত্রে গ্রুপ স্টাডির ক্ষেত্রে যেটা হয়, মানে বিশেষ করে আমার বন্ধুদের সঙ্গে যখনই আমি করতে যাই বা কিছু, আমি দেখেছি এটা খুব হয় যে কিছুক্ষণ হচ্ছে পড়াশোনা, দেন তারপর পুরো ডিফারেন্ট কিছু একটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং সেটা করতে করতে যখন ঘড়ির দিকে যাচ্ছে মানে চোখটা, তখন দেখা যাচ্ছে 40 মিনিট অলরেডি গন। তো এই জিনিসটা থেকে মানে কি করে ফ্রুটফুল ভাবে ইউজ করা যায় সেই টাইমটা, মানে গ্রুপ স্টাডি করলেও? তো আই গেস আপনাদের ক্ষেত্রে হয়তো কখনো এরকম হয়েছে যে একসঙ্গে অনেক ৩-৪ জন থাকলে সেখানে অন্য কথাও হয়, মানে অ্যাপার্ট ফ্রম স্টাডি। এরকম কি হতো নাকি মানে ইউ ইউ গাইজ ওয়্যার ভেরি সিরিয়াস? না, একদমই না। আমাদেরও 4 জনের একটা গ্রুপ ছিল। এবার 4 জনের গ্রুপে আচ্ছা। আমাদের এরকম হতো, যেটা ওই ব্যবসায়ী বলে একটা গেম হয় না, এই টাকা দিয়ে কিনতে হয় বিভিন্ন জিনিস। আমাদের গ্রুপ স্টাডিতে এগুলো হ্যাঁ। হতো মাঝে মাঝে। তো নর্মাল, কিন্তু ওটা যাতে মানে মেজরিটি দিনে না হয়, অবশ্যই আমাদের মাইনরিটি হুম, দিনেই হতো। মানে, 1 মাসের মধ্যে হয়তো 1 দিন 2 দিন হতো। এটাকে আমরা রিওয়ার্ড হিসেবে নিতাম, আমরা নিজেরাই নিতাম যে আমরা অবশ্যই প্রথমে গিয়েই কোন বাজে কথা বাদ দিয়ে পড়াশোনা শুরু হবে। আমাদের হুম, অবশ্যই হুম, প্রথমে আগে সবাইকে সিরিয়াস হতে হবে। একজনও যদি মানে সিরিয়াস না হয় তাহলে টোটাল গ্রুপটাই আর কি সত্যি হ্যাঁ, মানে ট্রু, ফুলফিল একটা কিছু পাবে না। তো 4 জন থাকলে ট্রু। 4 জনকে সিরিয়াস হতে হবে অবশ্যই। খিদে সবারই থাকতে হবে। আমরা প্রথমে গিয়ে অবশ্যই 1 ঘন্টা আমাদের টার্গেট থাকতো, 1 ঘন্টা আমরা পড়াশোনা ছাড়া কিচ্ছু করবো না, শুধু পড়াশোনাই করতাম। তারপরে হুম, হুম, শেষে গিয়ে আমরা কি করতাম, যে 1 ঘন্টা পড়েছি, এবার নিজেদের রিওয়ার্ড দেওয়ার জন্য বিভিন্ন রকম খাওয়া দাওয়া আড্ডা ফাড্ডা যা হতো হতো, যে রিফ্রেশমেন্টটা করে যেতাম। ওই জিনিসটা আমাদের মধ্যে থাকতো না যে আমরা পড়াশোনা করে আসলাম, ওই যে ছাপটা, একটা টায়ার্ডনেস এর যে ছাপটা থাকবে না, যে রুম করে আসলাম মানে পড়াশোনা করে আসলাম আবার পড়তে হবে, সেই জিনিসটা না। ডিসকাশন থেকে আমরা নিতাম একটা মজা হিসাবে, সত্যি ছিল মানে লাস্টের দিকে ডিসকাশন না করলে ভালো মনে হতো না, মানে লো ফিল হতো যে ওদের সাথে দেখা হলো না। ওটা ছিল আমাদের একটা রিফ্রেশমেন্টের জায়গা। অবশ্যই পড়াশোনা ঠিক। হচ্ছে, তো পড়াশোনাটা আগে করে নিতাম, তারপরে লাস্টে 8 ঘন্টা রিফ্রেশমেন্ট হয়ে মিলেমিশে এসে ওই এনথুজিয়াজম থাকতো যে আবার পড়াশোনা করতে পারবো। ওর মাঝখানে যেটা বললাম সবকিছু হতো, হয়তো কোনোদিন মন নেই সেদিন করতাম না পড়াশোনা, এই খেলাধুলা করতাম। কিন্তু আবার যেদিন হয়তো মনে হচ্ছে যে মানে হয়তো একদমই হচ্ছে না, ডিসকাশনও সবসময় কিন্তু পিক ওপরে ওঠে না, কিছু কিছু সময় থাকে যে হ্যাঁ এই সময় ডিসকাশনটা ঠিকঠাক হচ্ছে না, তখন আমরা মক টেস্ট দিতাম সবাই। ইংগেজ থাকতে হবে, হুম। মানে অভ্যাসটা থাকতে হবে। এরকম না যে শুধু গল্পই করে যাচ্ছি। তো যখনই আমাদের গ্রুপে মানে ডিসকাশনটা লো হচ্ছে, তখন আমরা কি করতাম যে চল তাহলে এই মাসটা শুধু মক টেস্ট দিই। মক টেস্ট দিয়ে তাহলে কি হুম, এ ওর খাতা check করছে, এই করছে, সবাই সিরিয়াস করতাম। তো অবশ্যই সিরিয়াস থাকতে হবে। আর মানে সবসময় যে একই রকম হবে অবশ্যই না, মানে সময় বুঝে ব্যবস্থা নিতে হবে, যখন যেরকম সেরকম। থ্যাঙ্কফুলি যে 4 জন ছিলাম, 4 জনই এখন আমরা গভর্নমেন্ট জব করি, আমাদের ডিসকাশনে যারা ছিলাম। মাই তো এই আচ্ছা। আহ, আচ্ছা, মানে আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই, মানে ইন আ ডিফারেন্ট ওয়ে। সেটা হচ্ছে যে আহ, আপনার ক্ষেত্রে মানে কি মনে হয়, মানে কেন এতজন প্রিপারেশন নিচ্ছে কিন্তু খুব কমই মানুষ সিলেক্ট হচ্ছে? অবভিয়াসলি সিট কম, সেই জন্যই। বাট আমি বলছি যে আপনার কি মনে হয় যে মানে কোথায় বেশিরভাগ ছেলে মেয়ে আটকে যাচ্ছে এবং কিছু ছেলে মেয়ে সাকসেস পাচ্ছে? মানে সেই পার্টিকুলার কোয়ালিটিস গুলো কি, যেগুলো তাদেরকে, মানে যারা সাকসেসফুল হচ্ছে তারা সাকসেসফুল হচ্ছে কি কোয়ালিটিস গুলোর কারণে? মানে যদি আপনার কিছু পার্সপেক্টিভ থাকে এই বিষয়ে, যদি একটু বলেন। প্রথম যেটা বলবো স্ট্র্যাটেজি। অনেকেই থাকে আমি হুম, দেখেছি, মানে ডাব্লিউবিসিএস করতে হয়, জাস্ট পড়ে যায়। মানে এরকমও হয়তো আছে যে আমরা সিলেকশন পেয়েছি যারা, তাদের থেকে হয়তো জ্ঞান অনেকেরই বেশি। এরকম আছে যারা হয়তো হুম, চাকরি পায়নি, তারা হয়তো, হুম, আমরা হয়তো একটা করে বই পড়ছি, তারা হয়তো 10টা করে বই পড়ছে, তাদের জ্ঞানও বেশি, রিটেনশনও করতে পারে, কিন্তু তাদের কি মানে জিনিসটা চ্যানেলাইজ হচ্ছে না। একটা দিকে চ্যানেলাইজ হবে, যেটা আমার মানে 1 ঘন্টার উপর হয়ে গেল আমরা বলছি তো। তুমি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা জিনিস আমার একটা স্ট্র্যাটেজি ছিল, যে আমি কত একদম। করে পাবো। নিজে নিজে করেছিলাম, কিন্তু ওগুলো কেউ দেখায়নি আমাকে। হয়তো ফেলও করতে পারতাম, কিন্তু যাই হোক আমারটা ঠিক করে গেছে। তো এরকম আমারটাই যে করতে পারবো কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকেরই আমার মনে হয় যে স্ট্র্যাটেজি থাকা দরকার আগে,
যে কিভাবে কি অ্যাসেস, মানে অবশ্যই ডাব্লিউবিসিএস কে আগে অ্যাসেস করতে হবে। এরকম না যে ডাব্লিউবিসিএস হয়, এই সিলেবাস আমি নিয়ে নেমে গেলাম। সিলেবাসের মতো তোমাকে ডুবে দেখতে হবে কোত্থেকে কোশ্চেন করছে, ট্রেন্ড কি, রিসেন্ট কি চলছে, এটা সবকিছু পড়ার দরকার আছে কিনা, কোন জিনিসটা কম পড়লে হবে, কোন জিনিসটা বেশি, এই জিনিসগুলো প্রথমে মানে সিলেক্ট করতে ভুলে যায় অনেকেই। জাস্ট মানে মানে এটা তো একটা সাগর, সমুদ্র, এখানে জাস্ট ঝাঁপিয়ে পড়ে আর কি, যে না ডাব্লিউবিসিএস এই বই একবার কিনে বসলাম, শুধু পড়বো, আমার ডাব্লিউবিসিএস ক্র্যাক হবে। তো অবশ্যই প্রথমে ক্লিয়ার কাট একটা স্ট্র্যাটেজি বানাও। তারপরে যেটা বলবো যে গোল ঠিক করো। অবশ্যই গোল থাকতে হবে, যেটা ডিমোটিভেশন আসবেই, এই অনেকের ক্ষেত্রেই হয়, পার্সিভারেন্স থাকে না। এই এতদিন ধরে হচ্ছে, মানে এরকম অনেক ছাত্রকে দেখেছি, বলা ঠিক না, হয়তো প্রিপারেশন শুরুই করেনি, তারাও ডাব্লিউবিসিএস নিয়ে বলছে যে এত লেন্দি সময়, এর জন্য হচ্ছে না, ইউপিএসসি এর থেকে ভালো, ওরা হয়তো এখনো পরীক্ষা দেয়নি একবার, এরকম আছে এখনকার দিনে। তো এখন হয়তো মানে ডুবই দিচ্ছে না ঠাকুরে, তার আগে ওদের অ্যাসেসমেন্ট করা আছে যে এটা ভালো এটা খারাপ, চাকরি বাকরি নেই, এটা বলছে, থাকে এরকম। তো প্রথমেই বলবো যে এই চাকরিতে আসতে গেলে তোমার যদি মনে হয় সিভিল সার্ভিস ত্যাগ করবে, তোমার ধৈর্য অবশ্যই থাকা দরকার। আর যদি বলে অ্যাটিটিউডের প্রবলেম থাকে অনেকে, যে আমার দ্বারা হবে কিনা, আমি এটা দুর্বল, হ্যান ত্যান, ডাব্লিউবিসিএস এ তোমার সবকিছুতে স্ট্রং হওয়ার দরকার নেই। সবকিছুতে অল্প অল্প করে থাকলেই তুমি ডাব্লিউবিসিএস পাস করবে। কোনোটা তুমি খুব ভালো পারো, কোনোটা একদমই পারো না, এরকমও চায় না ডাব্লিউবিসিএস, চায় তুমি সবকিছুতে অল্প অল্প করে পারো, যথেষ্ট। আর ওদের পরীক্ষা হচ্ছে কাট অফ যাচ্ছে 1100, নিশ্চয়ই 100% তোমার থেকে যাচ্ছে না, 60%, 65% যাচ্ছে তোমার থেকে। সেটা তুমি গড় দিয়ে তুমি করো সবকিছুতে। অ্যাম্বিশনটা রাখো নিজের মধ্যে, যে কেন হতে চাও সেই জিনিসটা বলে যাও অনেকে। যেটা আমি আমার এখন জুনিয়র যারা আছে তাদেরকে বলি যে প্রিলি মেন্স নিয়ে সবাই বলে, কিন্তু আমার মনে হয় সবার আগে ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত, যে আমি কোন সার্ভিসে যেতে চাই। অনেকেই আছে যে মেন্স পাস করার ভাবে, যে মেন্স পাস করার পরে গিয়ে ভাবে আমি বিডিও হবো, না ডিএসপি হবো, না অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হবো, কিন্তু এটা তখন ভাবা জিনিস না। তো যদি প্রথমেই ক্লিয়ার করতো তাহলে হয়তো ইন্টারভিউতে এত ভাবতে হতো না। তা আমি সবাইকে বলি এখন এই জিনিসটা, যে প্রিলিমিনারি দেওয়ার আগে তোমার ইন্টারভিউ নিয়ে ক্লিয়ার করা উচিত, যে তুমি কোন সার্ভিসের জন্য তুমি নিজে উপযুক্ত। সব সার্ভিস সবার জন্য না, অনেকে এসে সার্ভিস ছেড়ে দিচ্ছে, আমাদেরই কিছু কলিগ আছে হয়তো এক্সিকিউটিভ ছেড়ে এখানে যাচ্ছে, ডিএসপি ছেড়ে ওখানে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো সেটা আগে ক্লিয়ার করা দরকার যে আমি কোন সার্ভিসের জন্য যুক্ত, সেইভাবে তুমি প্রিপারেশন নাও, তাহলে দেখবে তোমার কাছে, তুমি নিজের কাছে ক্লিয়ার থাকবে অন্তত, যে হ্যাঁ কিসের জন্য শুরু করেছিলাম এই জিনিসটা। তুমি ক্লিয়ার না, তো ইন্টারভিউ তুমি কি জবাব দেবে? তো এইসব জিনিস ক্লিয়ার থাকো, অবশ্যই নিজের প্রতি ক্লিয়ার থাকো, নিজের প্রতি সৎ থাকো, একটা নির্দিষ্ট গোল থাকুক, নিজের মোটিভেশন নিজে হও, তাহলে আশা করি যে ক্লিয়ার করতে পারবে। আর না হলে জাস্ট ওই প্রিপারেশন নিচ্ছি, এরপর একের পর এক বই, কোনো স্ট্র্যাটেজি নেই, ডিপ্রেশনে যাচ্ছি, এই চাকরি নেই, হ্যান নেই, ত্যান নেই, এইসব নিয়ে করে পিছিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছু থাকে, লাখ তো অবশ্যই ফ্যাক্টর, একদম মানি আমি, কিন্তু তার আগে হার্ডওয়ার্ক, লাখটা আগে আসে, আমি এটা বারবার বলছি। হার্ডওয়ার্ক তুমি করো, তাহলে তোমার লাখও ফেভার করবে, যখন মিলে যাবে আশা করি সাকসেস পাবে। অসাধারণ। লাস্ট ২-৩টে প্রশ্ন আছে। আর বেশিক্ষণ মানে আপনাকে আমি এনগেজ করে রাখবো না। কারণ অনেকটাই সময় হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে আমরা জানি যে WBCS এর ক্ষেত্রে অনেক ফ্যাক্ট, ডেটা এগুলো মুখস্থ করতে হয় এবং অনেকেই এগুলো মনে রাখতে পারে না। তো সেক্ষেত্রে মানে কি করণীয়? কিভাবে তারা এগুলো অনেক বেশি করে মনে রাখতে পারবে? কারণ হিউজ একটা ডেটা তাদেরকে মনে রাখতে হয় এবং WBCS এর কোয়েশ্চেন মানে এটা আপনিও আই গেস এগ্রি করবেন যে খুবই টু দি পয়েন্ট। ইদার ইউ নো অর ইউ ডোন্ট নো। সব ক্ষেত্রে মানে ওরকম গেস ওয়ার্কও চলে না। তো সেক্ষেত্রে কি করণীয়? একটু যদি বলেন। এইসব ক্ষেত্রে যেটা করতাম, প্রথমে অবশ্যই আগে ওই যে রিভিশন গুলো ছিল, রিভিশন ক্লিয়ার করতে হবে আগে। 2-3 বার যে রিভিশনের কথা বললাম সেটা তুমি ক্লিয়ার করো। এবার যখন তোমার প্রিপারেশন থেকে চলে গেল, মিনিমাম যে তোমার মোটামুটি সিলেবাস তোমার আয়ত্তে, আর বেসিক জিনিসগুলো তুমি জানো, এইবার যে স্পেসিফিক যে জিনিসগুলো নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, ধরো কোনো একটা স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স হয়তো, যে বাজেট এই বছরে, বা কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট গুলো, কনস্টিটিউশনের হুম, আর্টিকেল গুলো, বিভিন্ন নদ নদী উৎপত্তি কোথায় কোথায় মিশেছে, ড্যাম গুলো কোথায়, ইতিহাসের যুদ্ধ গুলো কোথায়, এই যে জিনিসগুলো, এবার এই সবের জন্য স্পেসিফিক একটা করে দিন দাও। এটা ছিল আমার থিওরি। জানি না কতজনের কাজে লিখবে, আমি আগেও বলেছি। টোটাল প্রিপারেশন শেষ করার পরে তুমি যেই সব জিনিসে তোমার মনে হচ্ছে দুর্বল, একটা করে দিন শুধু ওদের জন্য দেবে, ওই দিন শুধু ওটাই করবে, আর কিচ্ছু না। সারাদিন, সকাল থেকে বিকেল, হয়তো আজকে নদ নদী নিয়ে, নদ নদীর যত আছে, যা ইনফরমেশন আছে, যা পিডিএফ আছে, শুধু নদ নদী এগুলো, নদ নদী নিয়ে সারাদিন তুমি পড়ো। একদিন শুধু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে থাকো, শুধু একদিন, অবশ্যই পড়তে হবে। যদি পড়ো আশা করি ক্লিয়ার হবে, তারপরে তুমি পরীক্ষার আগে তো অল্প অল্প করে পড়তে হবে। এবার পরীক্ষার আগে তোমার তো
প্রত্যেকটা জিনিস থরলি ফার্স্ট টু লাস্ট করা সম্ভব না, রিভিশন। তোমার পরীক্ষার আগে just যেসব জিনিসের প্রবলেম হচ্ছে শুধু ওই জিনিসগুলো দেখা। এটা তুমি স্পেসিফিক দিনগুলো দিচ্ছ, যে হয়তো তুমি আজকে নর্মাল দিনটা দিলে, সে ওই দিনে একটা নোট থাকুক তোমার, শুধু ওই নোটটা শুধু নর্মাল দিতে হবে। নর্মাল রিলেটেড যা যা প্রবলেম ছিল তুমি বারবার করে ওইখানে নোট করো। এবার পরীক্ষার আগে তুমি কি করো, জাস্ট ওই ওই ছোট ছোট জিনিসগুলো সেগমেন্টে দেখা যায়। পরীক্ষার আগে তো তোমার টোটাল রিভিশন দেওয়া সম্ভব না। রিভিশনটা এর জন্য একদম। আমি বলেছি যে পরীক্ষার মোটামুটি 6 মাস আগে দিয়ে রাখো, যাতে তুমি ওই বাকি 6 মাস স্পেসিফিক এই জিনিসগুলো পড়তে পারো। এই 6 মাসটা তোমার রাখাই এইসব জিনিসের জন্য। এখানে স্পেসিফিক একটা করে দিন দাও, তারপরে জাস্ট রিভিশন করো। এগুলো রিভিশন করলে ক্লিয়ার হবে। কিন্তু মানে একদম থরলি চ্যাপ্টারের সাথে পড়লে কিন্তু হবে না। যে তুমি আজকে কনস্টিটিউশন পড়ছো, নর্মাল কনস্টিটিউশনের মাঝখানে ওই শুধু নর্মাল পড়ে গেলে ফ্লোতে, তাহলে ওই চার্ট মনে থাকবে না তোমার। চার্টের জন্য স্পেসিফিক দিন দিতে হবে, তাহলেই মনে থাকবে। আহ, আচ্ছা, মানে যখন প্রিপারেশন নিচ্ছিলেন একদম থরো প্রিপারেশন নিচ্ছিলেন, মানে তার মধ্যে অন্য কোনো কিছু করতেন না? মানে আপনার কি কোনো হবি ছিল? হবি ছিল, ক্রিকেট ছিল, কিন্তু সে তখন খেলা হতো না, কারণ সকালে যেহেতু মাঠে ফিজিক্যাল এক্সারসাইজ করতাম দৌড়ে, তারপর আর বিকালে সেরকম মানে শরীর দিত না। আর মানে আহ, পড়াশোনার মাঝখানে যেটা বললাম, ওই যে কোচিং এ ছিলাম সেখানে পড়াতাম পরবর্তীকালে। সেখানে হয়তো আচ্ছা। সপ্তাহে 4-5টা ক্লাস থাকতো, ডেইলি একটা করে করা ধরা যায়। এই ছিল, এর বাইরে কিছু ছিল না। খেলাধুলা আচ্ছা। করতাম, একদমই যে করতাম না সেটা না। সকালে মাঠে তো দৌড়াদৌড়ি হতো, প্লাস বিকেলে হয়তো মাঝে সাঝে খেলতাম, আর টিউশনের সাথে যুক্ত ছিলাম। 3জন স্টুডেন্ট পড়াতাম ওই ক্লাস 10-এর, আর ওই কোচিং এ যুক্ত ছিলাম। এই তো ছিল। আর তাছাড়া শুধু আহ, আচ্ছা, আমার মানে শেষ প্রশ্ন, মোটামুটি আমরা মোটামুটি কমপ্লিটই করে ফেলেছি। শেষ প্রশ্ন হচ্ছে, যারা ধরুন নতুন প্রিপারেশন করছে কিংবা এক দুবার পরীক্ষা দিয়েছে কিন্তু প্রিলিমস বা মেন্স স্টেজে গিয়ে ক্র্যাক করতে পারেনি, তো তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? সেটা যদি একটু বলেন। আর রিসেন্ট দেখা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস একটা মানে প্রিলিমস লেভেলেও একটা প্যাটার্ন শিফট করছে, মানে কোশ্চেন্স আর তেমন আসছে না, মানে আগে যেমন প্রিভিয়াস ইয়ার থেকে খুব রিপিট হতো, এখন সেরকম রিপিট হয় না। তো সেক্ষেত্রে সেটা মাথায় রেখে কি করা উচিত, একটু যদি এই দুটো বলেন। তো প্রিলিমিনারি আর মেন্স গুলো তো আলাদা হয় না, প্রথমে আমি বললাম প্রিপারেশন একটাই হবে, মেন্স আর প্রিলি। তোমাকে ধরতে হবে যে তুমি মানে এরকম প্রিপারেশন নিচ্ছ যে প্রিলি তোমার অলরেডি পাস, প্রিলি পাস করবো তারপর মেন্স হবে, এরকম কিছু হয় না। তার আগে যেটা বললাম যে ইন্টারভিউর যে কেসটা বললাম, যে তোমাকে আগে ক্লিয়ার করতে হবে যে তুমি কোন সার্ভিসে কি চাও না চাও, সেটা আগে ক্লিয়ার করো। যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি, ক্লিয়ার করে তুমি মেইনস এর জন্য পড়াশোনা শুরু করো। ক্লিয়ার করে কিছু হয় না। এইবার তুমি যে কোনো একটা ম্যানুয়াল দিয়ে শুরু করো, যে কোনো বিভিন্ন রকম ম্যানুয়াল পাওয়া যায়, স্ক্যানার আছে, নিতিন সিংহারের ম্যানুয়াল, অনেকে লুসেট ফলো করে, তরুণ গোল, অনেক রকম আছে, এগুলো চিস্ট বই আর কি। ইতিহাস ভূগোল সবকিছু থাকে, কম্পিটিটিভ এক্সামে যা একটা বই থাকে, তুমি সেই বই আগে ফলো করো। এটা আমার অ্যাডভাইস যে প্রথমে একদম স্পেসিফিক বই দিয়ে শুরু করতে না, যে প্রথমে ইতিহাসের হুম। যে কোনো উপভাষা, প্রথমেই কার্তিক চন্দ্র মন্ডল ওইভাবে পড়লে, এত মোটা মোটা বই প্রথমেই পড়লে একটা সাবজেক্টের সাথে একটা রিলেশন থাকবে না। কিন্তু তুমি যদি জিস্ট বইগুলো পড়ো, পরপর টোটাল সময়ও কম লাগছে, প্লাস তুমি বুঝতে পারছো যে কি চাচ্ছে তোমার কাছে, কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা কি। তো যারা নতুন তাদেরকে প্রথমে বলবো কোনো একটা জিএস পার্ট দিয়ে শুরু করো, জিএস এর ম্যানুয়াল দিয়ে, বই দিয়ে একটা মোটা বই দিয়ে শুরু করো। সেই বইটাকে ওই যেভাবে বললাম পড়া স্টাইল একই, ওই একবার দুবার রিভিশন, তিনবার রিভিশন, মিনিমাম 3বার রিভিশন করো। তারপর যখন মনে হচ্ছে যে হ্যাঁ মোটামুটি সিলেবাস আমার আয়ত্তে, এই বই মোটামুটি শেষ, তখন গিয়ে তুমি যেটা বলে স্পেসিফিক যে বইগুলো সেগুলো নিয়ে শুরু করো। স্পেসিফিক নিয়ে শুরু করলাম, স্পেসিফিক বইগুলো পড়তে 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 যখন মনে হচ্ছে যে একবার করে হয়ে যাচ্ছে, এবার তুমি মক টেস্ট দেওয়া শুরু করো। প্রিলিমিনারি ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার যেহেতু কম ফলো করছো, তুমি অল্প ফলো করে নিয়ে এবার নতুন নতুন যে মক টেস্টের সিরিজ গুলো বেরোচ্ছে সেগুলো তুমি মক টেস্ট দাও 2 সপ্তাহে। মেইনসে যেরকম সেগমেন্ট ভাগ করা ছিল, প্রিলিমিনারিতেও তুমি সেগমেন্ট ভাগ করো। ইতিহাসে 50 আমি এত পাবো, ভূগোল এত পাবো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেগমেন্ট ভাগ করে তুমি তোমার প্রিপারেশন আগাও। আর প্রিলিমিনারিতে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে যোগ দিতে হবে, এরকম না যে আমি ইতিহাসটা স্কিপ করবো, ভূগোল স্কিপ করবো, এরকম বলে চলবে না। টোটালটাই পড়তে হবে অবশ্যই। আর প্রিলিমিনারি তো কিছু নেই, মেন্স থেকেই পড়তে তুমি। তো তারপরেও প্রিলিমিনারির মোটামুটি 3 মাস আগে অন্তত, যখন ডেট দিচ্ছে প্রিলিমিনারি যে 2-3 মাস আগে, তখন তুমি প্রিলিমিনারিতে শিফট করো। তখন তুমি মাথা থেকে বের করো না মেন্স না, আগে প্রিলিমিনারি পাস করবে, কিন্তু প্রিপারেশন তোমার মেন্সেরই থাকবে অবশ্যই। মক টেস্ট আচ্ছা। দাও, সলভ করো, আশা করি মেন্স প্রিলি একবারে হবে। আচ্ছা। আহ, মানে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এত ডিটেলে সবকিছু শেয়ার করার জন্য। এবং আমি শেষে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমার এটা নিজের জন্য আমি রাখতে চাই,
এই পার্টিকুলার পোর্শনটা, মানে আপনার, মানে আপনি যে আমার সঙ্গে কথা বললেন বা কিছু, যদি কিছু সাজেশন থাকে মানে কিভাবে ইমপ্রুভ করতে পারি বা এই পার্টিকুলার সেশন গুলো, তাহলে আমি সেটা ইমপ্রুভ করতে পারবো। তো তোমাকে, তোমার ক্ষেত্রে আমার কোনো মানে যেটা বলবো মানে 100-তে 100 তোমাকে, ঠিক আছে? তোমার যা কোশ্চেন, তোমার যেভাবে সিস্টেমেটিক কোশ্চেন করা বা তোমার ইন্টারভিউ আমি আগেও দেখেছি, কারণ আমারই কিছু ব্যাচমেট দিয়েছে তোমার ইন্টারভিউ। আর তুমি হয়তো অনেকদিন আমার একটা ভিডিওতে কমেন্টও করেছিলে। যাই হোক, তারপর ইয়েস, হয়তো ইয়েস, ইয়েস। সেইভাবে যোগাযোগ করা হয়নি তোমার সাথে। তখন থেকে তোমার ভিডিও দেখে, আর নজরুল স্যারের ভিডিও গুলো আমি দেখেছি, ক্লিপ গুলো। তো তোমার ভিডিও আমি আগে আচ্ছা, থেকে দেখেছি, খুবই ইনফরমেটিভ। আর যেটা বললাম, 100 আর কোশ্চেন কোনো বাকি থাকে না হয়তো, তুমি যা কোশ্চেন করেছো। আশা করি এরপর আর কারো কোনো কোয়েরিজ থাকবে না। তো এভাবে চালিয়ে যাও, অল দা বেস্ট। চেষ্টা করবো যে ফিউচারে তোমার সাথে আরো কোনোদিন মিট হবে কোনো অন্য বিষয় নিয়ে। আহ, একদম। তোমাকেও ফিউচারের জন্য অল দা বেস্ট। আর যারা দেখছে, যারা ফিউচার যারা অ্যাসপিরেন্ট, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। তোমরাও একদিন আমার মতো ছেলে থাকবে, একই ইন্টারভিউ দেবে আশা করি। তো সকলকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। আপনার নতুন জীবন খুব ভালো হোক, মানে শুধুমাত্র প্রফেশনাল লাইফ নয়, পার্সোনাল লাইফও খুব ভালো হোক, এটাই আমি আশা করব। এবং এরকম ভাবে থাকুন সবসময়, এরকম জলি নেচারে। তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অ্যান্ড আই রিয়েলি মিন ইট, মানে আমার সত্যি খুব ভালো লাগলো। তো ঠিক আছে, রাখছি তাহলে। টাটা। থ্যাংক ইউ। একদম।